আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকে ফেসবুক মার্কেটিং এর ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ফেসবুকের ব্যাপারে কিছু ইনফরমেশন নিয়েছিলাম। আমরা আজকে ফেসবুকে হচ্ছে একটা পেজ খুলে সেটা অপটিমাইজ করা এবং ড্যাশবোর্ডে কোথায় কি আছে এটা দেখার চেষ্টা করব। দেন অর্গানিক্যালি মার্কেটিং করার জন্য কি কি ধরনের পোস্ট করা যেতে পারে এটা নিয়ে কথা বলবো। তো আমরা দেখেন ফেসবুকে সবাই তো সবার প্রোফাইল আছে, তাই না? ফেসবুকে কি প্রোফাইলটা হচ্ছে একজন পার্সনের জন্য। আর আমি যদি হচ্ছে আমার বিজনেসটা হচ্ছে অপারেট করতে চাই ফেসবুকের মাধ্যমে, কারণ ফেসবুক ছাড়া আসলে এখন ভালো পারফরমেন্স সম্ভব না বলতে গেলে, তো সেই ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে মানে ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসটাকে প্রমোট করতে হলে অবশ্যই আপনার একটা পেজ দরকার পড়বে। অর্থাৎ প্রোফাইলটা হচ্ছে পার্সনের জন্য আর পেজটা হচ্ছে কি একটা বিজনেসের জন্য বা কোম্পানির জন্য বলতে পারেন। তো সেক্ষেত্রে বিজনেস পেজ ক্রিয়েট করা বা পেজ ক্রিয়েট করার জন্য, হ্যাঁ পেজ কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে, হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে হচ্ছে আমরা একটা ধরেন যে মার্কেটিং এজেন্সির জন্য আমরা একটা পেজ খুলবো। তো সেক্ষেত্রে পেজ খোলার জন্য এই যে নাইন ডটে ক্লিক করলে দেখেন এই যে এই পাশে ক্রিয়েটের নিচ বরাবর এই জায়গাতে পেজ আছে, যেখানে ক্লিক করলে আপনাকে পেজ ওপেন করার জায়গাতে নিয়ে যাবে। একটা প্রোফাইল থেকে কতগুলো পেজ খোলা যেটা কোনো নির্দিষ্ট লিমিট নাই। হ্যাঁ আপনার আবার অনেক সময় দেখা যায় ফেসবুকে আপনি কখনো পেজ খুলেনও নাই, তারপরেও বলতেছে যে আপনাকে পেজ খুলতে দিব না কারণ আপনি অনেক পেজ খুলছেন। হ্যাঁ, তো এটা আসলে কোনো নির্দিষ্ট লিমিট নাই। সেক্ষেত্রে কারোর যদি প্রবলেম হয় পেজ খোলার সময়, যদি বলে যে হচ্ছে আপনার অনেকগুলো পেজ খুলে ফেলেছেন, আপনাকে এখন বর্তমানে পেজ খুলতে দেওয়া হবে না, সেই ক্ষেত্রে একটাই করণীয়, সেটা হচ্ছে ফেসবুক লাইট যে অ্যাপটা আছে না, ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করে ওইখান থেকে পেজ খোলার চেষ্টা করবেন। একবার পেজটা খোলা হয়ে গেলে সেটা আপনি কম্পিউটার থেকে পরবর্তীতে অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, প্রোফাইলটা যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় আপনার পেজগুলোও চলে যাবে যদি অন্য কোনো অ্যাডমিন অ্যাড করা না থাকে। সেক্ষেত্রে অন্য অ্যাডমিন অ্যাড করা করে রাখতে হবে যদি আপনি মনে করেন যে আপনার এই প্রবলেম হতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা একটা পেজ খোলার জন্য এখানে কাজ করবো, বাট এখন আমরা আসলে পেজ যে খুলবো, আমরা একটা মার্কেটিং এজেন্সি ধরেন যে পেজ খুলতে চাচ্ছি, কি নাম দিয়ে পেজ খুলবো নামটা এখান যে কিন্তু আইডেন্টিফাই করাটা মোটামুটি কি ডিফিকাল্ট। আমরা এর আগে একটা প্ল্যাটফর্ম দেখেছিলাম যেখান থেকে হচ্ছে কি আমরা বিজনেস নেম ফাইন্ড আউট করতে পেরেছিলাম, তাই না? বিজনেস নেম জেনারেটর লেখা সার্চ করলে আপনার অনেক প্ল্যাটফর্ম আসে, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে দেখেছিলাম। তো আমরা আগের বার কি নাম দিছিলাম, একটা জাস্ট র্যান্ডম নাম দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে কোনো কিছু দিলাম না, দেখি কি পাই। তো বিজনেসটা যখন আপনি খুলবেন অবশ্যই হচ্ছে কি আপনার বিজনেসটার জন্য আপনাকে হচ্ছে যে আগে থেকে নামগুলো হচ্ছে কি রিসার্চ করতে হবে। নাম রিসার্চ করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টাস্ক। হ্যাঁ, কারণ আপনাকে অবশ্যই কি করতে হবে, ছোট ক্যাচি অর্থবহ নাম নিতে হবে, যেটা খুব সহজে হচ্ছে আপনার কি সহজে কেউ হচ্ছে আপনার মনে রাখতে পারে। তো দেখেন এখানে আমরা হচ্ছে অনেকগুলো নাম পাচ্ছি, বাট আমরা আসলে কোনটা নিব একটু কনফিউজ। আবার কোনটা নিব বলেন? এটা ডিগনিটো। তো এখানে অনেক লোগো পাচ্ছি, বাট আমার কাছে সবসময় কেন জানে ভালো প্রথমটাই ভালো লাগে। প্রথমটাই আমরা সিম্পল পাচ্ছিলাম, প্রথমটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা জাস্ট আপাতত শর্টকাট করার জন্য কাজটা করতেছি। আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিব। আমাদের যেহেতু লোগো দরকার পড়বে, হ্যাঁ আমাদের যেহেতু লোগো দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা যেটা একটা স্ক্রিনশট দিয়ে এই লোগোটা হচ্ছে যে আপনার নেওয়ার চেষ্টা করব। লোগো যখন ফেসবুকের জন্য নিবেন তখন অবশ্যই 1:1 অ্যাসপেক্ট রেশিওতে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে দেখি যে ফেসবুকে কিন্তু লোগোগুলো সার্কেল আকারে আসে, তো সেক্ষেত্রে স্কোয়ার সাইজের হচ্ছে হইতে হবে লোগোগুলো। হ্যাঁ, তো এখান থেকে আসলে স্কোয়ার সাইজে পারফেক্টলি নেওয়াটা একটু ঝামেলা। আমি জাস্ট যেটা করব এখান থেকে প্রিন্টে দিয়ে ফেলছি, আমি জাস্ট এটা সেভ করে ফেলবো। সেভ করে ফেলার পরে এই ছবিটাকে আমি জাস্ট হচ্ছে আপনার 1:1 অ্যাসপেক্ট রেশিওতে আপনার চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, স্ক্রিনশট ছিল আগে থেকে। তো যাই হোক, আমরা নামটা এখান থেকে একটু নিয়ে নিলাম একবারে। ওকে, তো আমরা এই নামটা দিয়ে হচ্ছে একটা বিজনেস পেজ খুলতে যাচ্ছি।
ক্যাটাগরি অবশ্যই হচ্ছে কি আমার হচ্ছে মার্কেটিং এজেন্সি, যেটা আমরা মার্কেটিং এজেন্সি খুলতে যাচ্ছি, এজেন্সি পেজ, হ্যাঁ মাল্টিপল ক্যাটাগরি দেওয়া যেতে পারে, বাট আপনি জাস্ট হচ্ছে যে আপাতত একটা দিলেও কোনো সমস্যা নেই। আর বায়োর এই জায়গাতে আসলে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, অথবা অনেকে যেটা করতে মানে অনেকে যেটা করে সেটা হচ্ছে একটা ট্যাগলাইন দিয়ে দেয়। হ্যাঁ আপনার হচ্ছে কি মার্কেটিং এজেন্সির জন্য ট্যাগলাইন আপনি গুগলে সার্চ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্যাগলাইন পাবেন, সেখান থেকে জাস্ট একটা ট্যাগলাইন আপনি হচ্ছে যে আপনার নিয়ে নেবেন। হ্যাঁ তো দেখেন মার্কেটিং এজেন্সি ট্যাগলাইন আইডিয়া লিখে সার্চ করলে অনেক আইডিয়া এখান থেকে পাবেন। তো এখান থেকে চলেন আমরা হচ্ছে যে 3 মিনিট লেট করছেন, তো আমরা জাস্ট হচ্ছে যে এই যে এটা রাখলাম ধরেন ট্যাগলাইন, এখান থেকে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করার পরেই দেখেন হচ্ছে আমার সবকিছু ঠিকঠাক থাকলে এখনই খুলতে পারবো, আদারওয়াইজ আবার বলবো যে অনেক বেশি পেজ খুলছি, হ্যাঁ এরকম বলতে পারে। তো ফাইন, আমাদের এখন হয়ে গেছে। এখানে আমাদের এখন বেসিক ইনফরমেশন অ্যাড করার কথা বলতেছে। তো বেসিক ইনফরমেশন প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করার কথা বলতেছে। তো জাস্ট আমি এইটা আপাতত ফেক দিয়ে রাখলাম, ফোন নাম্বার স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই, অথবা একটা দিয়ে রাখি চলেন আমরা। হ্যাঁ আমরা হচ্ছে বাংলাদেশ দিব। হ্যাঁ মানে কত ক্যারেক্টার ইউজ করে? 255 ক্যারেক্টার। বায়োর জন্য আপনি 255 ক্যারেক্টার পর্যন্ত সুযোগ পাবেন। হ্যাঁ 01 ধরেন যে কিছু একটা দিয়ে রাখি আপাতত, বেশি বড় হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে, বিজনেস মেল ফরম্যাটে দিতে পারেন, আবার জিমেল অ্যাড্রেসও দিতে পারেন। যখন আপনি হচ্ছে যে বিজনেস অপারেট করবেন অবশ্যই তো কি আপনার একটা বিজনেস মেলও তো আপনি ওপেন করবেন, তাই না? আচ্ছা বিজনেস মেল কি আপনি ওপেন করে এটা কি জানেন? আমি কি দেখিয়েছিলাম? দেখাই নাই না, আমি দেখাই দিব না। সি প্যানেলের ভেতর থেকে করা যাবে। জাস্ট আমরা বেসিক ইনফরমেশনগুলো বসাইলাম, আমরা কখন কখন অ্যাভেলেবেল আছি দেখেন। আমরা অবশ্যই হচ্ছে কি যদি একটা কোম্পানি হয়, একটা লোকেশন থেকে যদি আপনি বিজনেসটা অপারেট করেন অবশ্যই একটা কি টাইম থাকবে, তাই না? হ্যাঁ আবার অনেক কোম্পানি আছে তারা রোস্টার করে হচ্ছে কি রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, লাইক হসপিটালগুলো সবসময় খোলা থাকে, তাই না? আবার অনেক মার্কেটিং এজেন্সিও আছে তারা 3 শিফটে হচ্ছে যে অপারেশনটা কাজে লাগায়। হ্যাঁ তো সেক্ষেত্রে এটা আপনার উপরে। তো আমরা জাস্ট সিলেক্টেড আওয়ার দিলাম। আমাদের হচ্ছে ধরেন অফিসটা শুরু হয় কয়টা থেকে? শুরু হয় হচ্ছে আপনার সকাল 9টা থেকে দিয়ে দিই। হ্যাঁ সকাল 9টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সব জায়গায় আমি সকাল 9টা বসায় দিচ্ছি। ফ্রাইডে ধরেন বন্ধ, আমরা দিলাম। আর হচ্ছে আমার হচ্ছে শেষ হবে আপনার আপনার হচ্ছে সন্ধ্যা 6টা বা 5টা আপনি দেন, সমস্যা নেই। 5টায় দিলাম। হ্যাঁ আমাদের যেহেতু অফিস টাইম চেঞ্জ হতেছে আমি এটা দিলাম আর কি, যাতে আপনার মাথায় থাকে। আচ্ছা আমাদের হচ্ছে ঈদের পরে কিন্তু ক্লাসের কথা বলেছিলাম, ক্লাসটা হচ্ছে কি বারে? 27 তারিখ থেকে শুরু। 27 তারিখে অনলি হবে হচ্ছে 3টা থেকে 7টা, তারপর থেকে 1টা থেকে 5টা, এবং আপনার ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকবে নেক্সট ফ্রাইডে থেকে, অর্থাৎ 27 তারিখ ফ্রাইডেতে ক্লাস হবে, তার পরের ফ্রাইডে থেকে আমাদের মানে আমাদের বন্ধ থাকবে রেগুলার। হ্যাঁ তাহলে হচ্ছে আপনার আচ্ছা 31 তারিখে আবার হচ্ছে কি মঙ্গলবার, 31 তারিখেও আপনারা বন্ধ পাবেন। ঠিক আছে 31 তারিখে যেহেতু বন্ধ, আমাদের সবারই বন্ধ থাকবে, আমাদের অফিসও বন্ধ থাকবে। 1 তারিখ থেকে যেহেতু রুলস চেঞ্জ হচ্ছে, তাহলে 31 তারিখেও আপনারা বন্ধ পাবেন। তারপরে আবার হচ্ছে ছুটি পাবেন আবার 3 তারিখে। ঠিক আছে এই মাসে পড়ে গেছে। না এপ্রিলের 1 তারিখ হচ্ছে বুধবার, মানে আপনারা হচ্ছে একদিন ছুটি পাবেন 31 তারিখে, 2 দিন ক্লাস করে আবার 3 তারিখে ছুটি পাবেন। হ্যাঁ এপ্রিলের 31 তারিখই তো নাই, আপনি 31 তারিখ পাবেন কেমনে? এপ্রিল মাস তো 30-এ। আচ্ছা আমি জাস্ট টাইমটা সেট করলাম, আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ টাইম সেট করতে পারতেন। হ্যাঁ জাস্ট একই দিনে হচ্ছে মাল্টিপল টাইম, লাইক ধরেন যে আমরা হচ্ছে 1 ঘন্টা মাঝখানে ব্রেক থাকে এরকম যদি হয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্লাসে ক্লিক করে এখান থেকে জাস্ট ফার্স্ট টাইমের একটা ইয়ে দিবেন, লাইক 9টা থেকে 12টা, দেন হচ্ছে আবার শুরু হয় 2টা থেকে 5টা, তাহলে পরে এখান থেকে 9টা থেকে 12টা দিব এখানে, আর এখান থেকে দেবো 2টা থেকে 5টা, তাহলে একই দিনে 2টা টাইম হবে এবং মাঝখানে হচ্ছে 2 ঘন্টা বন্ধ থাকবে। ঠিক আছে এরকম করা যায়, প্রয়োজন অনুযায়ী করব আমরা। তো যাই হোক আমরা হচ্ছে টাইমটা দিলাম, সেট করলাম। আচ্ছা আপনাদের কিন্তু পেজ খোলাটা একটু মনোযোগ দিয়ে দেখা দরকার, কেন
কারণ এই পেজ খোলাটার জন্য কিন্তু হচ্ছে টাস্ক পাবেন, হ্যাঁ, পেজ খুলে অপটিমাইজ করতে বলবে, এটা মাস্ট করতে বলবে। তো যাই হোক, এটা জাস্ট আমরা আগে থেকেও করে ফেলতে পারি, নিজের নামে একটা পেজ খুলে অপটিমাইজ করে ফেলবেন নিজেরা সবাই। তো যাই হোক, আমরা এখান থেকে নেক্সট দেওয়ার পরে এবার দেখি আমাদের কাছে কি আস্ক করে। দেখেন এইবার আমাদের কাছে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো অ্যাড করার কথা বলছে। তো আমরা প্রোফাইল পিকচার যেটা বলেছি যে আমাদের 1:1 অ্যাসপেক্ট রেশিওতে নিয়ে আসতে হবে, বাট ওই ছবিটা 1:1 অ্যাসপেক্ট রেশিওতে নাই। তো আমি আসলে কাজ খুব ভালো পারি না, বাট যেটুকু দরকার সেটুকু পারি চলার মতো। চলেন আমি একটা কাজ করব, পাওয়ার পয়েন্ট দিয়ে আসলে এই কাজটা করে ফেলবো। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে যে জাস্ট আমার যে এই যে পেজটা আমার আছে, পেজটার সাইজটা আমি 1:1 কনভার্ট করে নিব। জাস্ট ডিজাইনে যাওয়ার পর দেখেন এখানে যে স্লাইড সাইজ, এখান থেকে জাস্ট কাস্টম সাইজে যে আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম হচ্ছে আমার 10, উইথ 10, হাইট 10, তাহলে কি হলো 1:1 অ্যাসপেক্ট রেশিওতে কিন্তু চলে আসলো। এবার জাস্ট ইনসার্টে ক্লিক করে ওই ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট ছিল, সেই ক্ষেত্রে আমার খুব একটা প্রবলেম হবে না। দেখেন আমি জাস্ট এই যে ছবিটা এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে আমার জাস্ট যতটুকু দরকার আমি জাস্ট হচ্ছে এটাকে বাড়ায় নিলাম। হ্যাঁ, তো দেখেন আমার কিন্তু হচ্ছে যে যেটা আমি চাচ্ছিলাম যেরকম করতে সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, 1:1 অ্যাসপেক্ট রেশিওতে চলে আসছে। সেন্টারে আছে কিনা দেখে নেন, সেন্টারে যদি না থাকে সেক্ষেত্রে আবার একটু ছোট আছে আমাদের। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে দেখেন সেন্টারেও আছে, তো পারফেক্ট। হ্যাঁ, সব দিক থেকে পারফেক্ট। এখন কথা হইতেছে যদি ব্যাকগ্রাউন্ডের কালার যদি অন্য কোনো কিছু হইতো, লাইক এইটা ধরেন যে ব্লু কালার হয়ে থাকতো, তখন আমি চাচ্ছিলাম যে মানে ব্লু না, মানে ধরেন যে এই হোয়াইটটা অন্য একটা কালার আছে, পিঙ্ক কালারের আছে, তখন আমি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকেও চাইলে আমাকে পিঙ্ক করা লাগতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো মানে ঝামেলা নাই। ঝামেলা কেন না, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা জাস্ট আপনি পিঙ্ক কালার করে দিলেই কিন্তু হইতো। হ্যাঁ, দেখেন জাস্ট হচ্ছে যে এই যে টোটাল আপনার যে শীটটা নিয়েছেন, এই যে ডিজাইনের এখান থেকে যখন যে আপনি নিলেন, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার কেমন দিবেন, এই যে এখানে কালার কিন্তু আছে, সলিড দিবেন নাকি গ্রেডিয়েন্ট দিবেন, হ্যাঁ, সেটা ইচ্ছা মতো করা যায়। তো এখান থেকে কালার থেকে দেখেন যে জাস্ট আপনি হচ্ছে যে আই ড্রপার নিয়ে ওই কালারের উপর বসায় দিলেই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চলে আসতো। হ্যাঁ, খুব সহজে হয়ে যেত। আবার এটাকে আরো সুন্দর করা, এটা ভালোই লাগতেছে দেখতে, না একটু আর্জেন্ট ইয়ে লাগতেছে, মানে সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে না, ইসরায়েল লাগছে আমার কাছে আর কি। তো যাই হোক, তো আমাদের মোটামুটি হচ্ছে এটাই ভালো আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার ফাইলটাকে হচ্ছে সেভ করে নিব। আমরা ইমেজ এসিও করা দেখছিলাম না, মনে আছে? আমরা ইমেজ এসিও করা দেখছিলাম, বাট সেখানে কিন্তু ইমেজ এসিওর সময় আমরা কোন ফরম্যাটে নিয়েছিলাম ছবিটা, জেপিইজি, বাট আমরা পিএনজি ফরম্যাটে এখন নিব। কেন নিব পিএনজি ফরম্যাটে? কারণ হচ্ছে আপনি এই যে লোগোগুলা, লাইক লোগো না, ফেসবুকে যেটাই শেয়ার করেন না কেন, কাভার ফটো বা লোগো বা যেটাই শেয়ার করেন না কেন, ওইটা যতই আপনি এসইও ফ্রেন্ডলি করে দেন না কেন, যখনই আপলোড করবেন ব্যাকএন্ডটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ সেটা আর এসইও ফ্রেন্ডলি থাকবে না। ওয়েবসাইটে দিলে থাকবে, কিন্তু যদি হচ্ছে ফেসবুক বা সোশ্যাল প্রোফাইলে দেন সেটা হচ্ছে কি কমপ্লিটলি রিসাইজ হয়ে যাবে। তো যাই হোক, আমার কাজটা হয়ে গেছে। আমি জাস্ট এইখান থেকে অ্যাড প্রোফাইল পিকচারে যাচ্ছি, আমার ডাউনলোড থেকে এই যে 1:1 এর পিকচারটা নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি চাইলে দেখেন যে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন এখান থেকে। তো এটা আসছে। এরপরে জাস্ট হচ্ছে একটা কাভার ফটো লাগবে। কাভার ফটো কেমনে করবেন আপনারা জানেন, আমি জাস্ট এখানে যেটা পাই সেটাই দিয়ে দিতেছি, ঠিক আছে? কাভার ফটো নাই ধরে নেন। কাভার ফটো কেমনে করে, ক্যানভা থেকে করে নিয়েন। ক্যানভার প্রিমিয়াম, আমি দেখেন যে ক্যানভা যেটা বলতেছেন, না ফ্রিতে তো করা যায়, অবভিয়াসলি করা যায়। প্রিমিয়াম ডিজাইনের তো মানে আপনার প্রিমিয়াম লাগবে, তাই না? আমি এই যে ক্যানভার আপনার এই যে প্রিমিয়াম অ্যাকাউন্টটা কিনেছি, হ্যাঁ, ক্যানভার এই যে প্রিমিয়াম অ্যাকাউন্টটা কিনছি 19 টাকা দিয়ে। হ্যাঁ, আমার কাছে একটা অ্যাড আসছিল 19 টাকা দিয়ে, আমি 19 টাকা পে করছি, সাথে সাথে আমার এটা হয়ে গেছে। 1 বছর কি, আমার যদি 1 বছর চলে 19 টাকা, তো 1 বছর চললে তো অনেক, তাই না? ফ্রিও পাওয়া যায়, ফ্রি এর আগে অনেক ইউজ করেছি। হ্যাঁ, না আচ্ছা, ওইটা না, আমি ফ্রি পাইছি কেমনে, ইউটিউবে অনেক সময় আপনার ইনভাইটেশন লিংক দেয় সকল হচ্ছে যে আপনার এই যে এডুকেশনাল অ্যাকাউন্টে জয়েন হওয়ার জন্য। ইউটিউবে লিংক দেয় বলতে কেমনে করতে হবে প্রসেস দেখাচ্ছে একটা ভিডিওতে। তো দেখলাম যে ইউআরএলটা সুন্দর করে দেখা যেতেছে এখানে। তা আমি কি করলাম, এটা যে সুন্দর করে গুগল লেন্স দিয়া
এই যে ইউআরএলটাতে এরকম মানে যাই হোক ছবি একটা স্ক্রিনশট নিয়ে ইউআরএল ওখান থেকে কপি করছি, কপি করে জাস্ট আমার ইমেলতে ভিজিট করছি, ভিজিট করে জয়েন হওয়া যাইতেছে, তো জয়েন হয়ে গেছি। তো মানে একটু এগুলা উল্টাপাল্টা বুদ্ধি রাখা লাগবে, হ্যাঁ। তো দেখেন জাস্ট হচ্ছে এখান থেকে আমরা তৈরি করে ফেলতে পারতাম। তো ফেসবুক পেজের, হ্যাঁ, ফেসবুক পেজ কভার ফটো সাইজ আমরা পাচ্ছি দেখেন কত, আইডেল ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে বলা হচ্ছে 820 পিক্সেল উইড এবং হচ্ছে 360 পিক্সেল টল হবে, মানে আপনার এটার কথা বলা হচ্ছে। তো দেখেন এই যে বলতেছে টু অ্যাভয়েড ক্রপিং টু এইম এ সেফ জোন, সেফ জোন বলতে এই যে 640 ইন্টু 360 এটা হচ্ছে সেফ জোন, বেসিক্যালি এই অংশের ভিতরে যেই ইনফরমেশনটা আপনি রাখবেন ওইটা ক্রপ হবে না, হ্যাঁ। কারণ আমরা কিন্তু কি ফেসবুকে যখন আমরা যাচ্ছি, সরি ফেসবুকে যাচ্ছি না, যখন আমরা হচ্ছে যে দেখেন বিভিন্ন ডিভাইস থেকে যাচ্ছে, দেখেন এই যে কি এই যে এই অংশটা হচ্ছে কি ভিউয়েবল অন কি আপনার ডেস্কটপ, আর এই যে দেখেন এই যে এই অংশটুকু কিন্তু কি মোবাইল, এই যে উপরে একটু দেখেন নিচে একটু, এটা কিন্তু বেশি দেখা যাবে মোবাইল থেকে। তাহলে আপনি যখন আপনার হচ্ছে কি করবেন, যখন কভার ফটোটা তৈরি করবেন, আপনার লেখালেখি বা দেখানোর জিনিসগুলো থাকবে কই, থাকবে এই যে এই অংশের ভেতরে, ঠিক আছে। এই অংশের ভেতরে রাখলে আমরা মোবাইল থেকেও দেখতে পারবো, ডেস্কটপ থেকেও দেখতে পারবো। তো যাই হোক আমরা চলেন একটু যাই দেখি আমাদের হচ্ছে এখানে যদিও সাইজ বলছে হচ্ছে কি 315, আমরা এটা ডেস্কটপের জন্য, হ্যাঁ। আচ্ছা যাই হোক আমরা পাইছি হচ্ছে কি 820 360, তাই না, 820 360 আমরা একটা চলেন খুলেই ফেলি, মানে করেই ফেলি। এখানে আসলেও পাবেন আপনি, এখান থেকে জাস্ট যদি আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যান দেখবেন যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক লেগে সার্চ, ওটা তো আছেই, আপনি এখানে সার্চ করলেই খুঁজে পাবেন, কোনো সমস্যাই নেই। তো আমরা চলেন যাই, আমরা কাস্টম সাইজে যাই, আমাদের হচ্ছে 820 আর আমাদের হচ্ছে কত 360, হ্যাঁ। তো জাস্ট এখান থেকে আপনার ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আমার ক্যানভাসটা চলে আসবে। এখানে জাস্ট হচ্ছে আপনি মার্কেটিং টাইপস লিখে সার্চ করি আমরা, চলেন। তো দেখেন অনেক কিছু আসছে, কার ফোন আসছে, ফোন কি রেখে চলে গেছে সে বাইরে নাকি? ফোন পাইছে বলতে ফোন হারাইছে কারো? আচ্ছা তো দেখেন এখানে আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা জাস্ট ডিজাইন করে নিন, আমার ভালো লাগতেছে না ডিজাইন করতে। আমরা চলেন হচ্ছে যে ডিজাইন বাদ দিই, আমরা আমাদের পেজে যাই, হ্যাঁ। তো যাই হোক ক্যানভা দিয়ে করে নেবেন, ক্যানভা খুব কম দামে কিনতে পাওয়া যায়, এইটুকুর মানে 20 টাকা 25 টাকা বা 100 টাকা তো খরচ করতেই পারেন, তাই না, কাজটা কত সহজ হয়ে যাবে না। তো জাস্ট এখান থেকে এরপরে আছে অ্যাকশন বাটন, আমাদের প্রোফাইলে কিন্তু কি ফলো এবং মেসেজ বাটনটা থাকবেই, সাথে আপনি যদি চান আরও একটা এক্সট্রা বাটন অ্যাড করতে, তাহলে আপনাকে কি করতে হবে, যে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে ট্রাইটা ক্লিক করেন, দেখেন সেন্ড মেসেজ আছে, থাকুক কোনো সমস্যা নেই, ওটা উঠাই দিলেও থাকবে, কোনো সমস্যা নেই। এখানে দেখেন যে আপনার হচ্ছে কি কন্টাক্ট আস, সেন্ড ইমেল, আর অনেক কিছু পাচ্ছি আমরা, হ্যাঁ। আমরা কন্টাক্ট আস দিলাম, কন্টাক্ট আস দিয়ে চলেন হচ্ছে যে আমরা এখান থেকে যারও নিচে কিন্তু অনেক কিছু ছিল, নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন যে ওয়েবসাইটের লিঙ্ক বা কন্ট্যাক্ট ফর্মের লিঙ্ক দিব কিনা, তো ওয়েবসাইট দিয়ে নেক্সট করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে, তো চলেন আমরা এখানে আমাদের ওয়েবসাইট দিলাম, দিয়ে জাস্ট সেভ করলাম। এরপরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ ফর বিজনেসটা অ্যাড করার কথা বলছে, বাট আমি আসলে হোয়াটসঅ্যাপ ফর বিজনেসটা এখন কানেক্ট করতে চাচ্ছি না, আপনারা চাইলে কানেক্ট করতে পারেন, হ্যাঁ। তবে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস কিন্তু কানেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট স্কিপ দিয়ে দিলাম, আপনি কি কাউকে ইনভাইট দিবেন কিনা আপনার পেজটা লাইক দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে এখান থেকে ইনভাইট করতে পারেন। আপনি কিন্তু বলেন তো কতগুলো একবার ইনভাইটেশন পাঠানো যায়? 1000 ম্যাক্স, একবারে 1000 পাঠাতে পারবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি, দেখেন পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, এই যে পেজের যে নোটিফিকেশনগুলো আসবে সেই নোটিফিকেশন কি আপনি আপনার প্রোফাইল থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন কিনা, হ্যাঁ, নাকি আপনি চাচ্ছেন যে পেজেরগুলো পেজের ভেতরে সেপারেট হয়ে থাক। সেই ক্ষেত্রে এখানে আপনার দেখেন যে অফ অনের অপশন আছে, তো আমি অফ করে দিলাম, আমার এই পেজের নোটিফিকেশন দরকার নেই, জাস্ট প্রমোশনাল মেল পাইতে চান কিনা সেটারও একটা অপশন আছে এখানে, দিয়ে জাস্ট ডানে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাকে পেজের এই যে আপনার হোম পেজে নিয়ে আসবে আর কি, হ্যাঁ। তো যাই হোক এখন পেজটা ক্রিয়েট করার পরে আমাদের কি কভার ফটো অ্যাড হয়নি?
আমরা দিলাম তো, হয়নি, এটা বানিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দেখি এবার। তো ক্যামেরা ফটোটা জাস্ট অ্যাড করে ফেলবো, না এটা ভালো লাগতেছে না, এটাই ভালো। আচ্ছা এটা একটু সাইজটা ছোট, এই জন্যই নেয় নাই আসলে। হ্যাঁ, রেজুলেশন অনেক কম, তার জন্যই নেয় নাই। তো এখানে আরো অনেক ছবি আছে, চলেন আমরা এটা দিয়ে দেখি। এটাও ছোট, কি একটা অবস্থা। ভালো হয়েছে, ডিজিটাল ডিজিটাল একটু ভাইব আইছে আর কি। আচ্ছা যাই হোক, তো দেখেন পেজটা খোলার পরে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে দেখেন আমার ইউআরএলটা চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, আমাদেরকে ইউজার নেম নিয়ে নিতে হবে। ইউজার নেম নিতে গেলে এই যে নামটা দিয়ে আমরা ইউজার নেম নিব, সেক্ষেত্রে কিভাবে নিব ইউজার নেমটা? ইউজার নেমটা নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে চলে যাবেন সেটিংসে, এখান থেকেও যেতে পারতেন। যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখেন এখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে যাব, দেন দেখেন এই জায়গাতে আপনার নেম পাচ্ছি। ঠিক আছে, এই নেমে যে আমরা এইখানে দেখেন যে ইউজার নেমের অপশন পাচ্ছি। তো ইউজার নেমের অপশনের এখানে এসে এডিটে ক্লিক করেন, এখানে তো আপনি যেটা ইউজার নেম দিতে চাচ্ছেন, যে ইউজার নেমটা আপনি দিতে চাচ্ছেন সেই ইউজার নেমটা দিবেন। .com-টা আমার দরকার নেই, তো জাস্ট আমি এইটুকু রাখলাম। তো দেখেন এই ইউজার নেমটা অলরেডি হচ্ছে কেউ না কেউ নিয়ে ফেলছে বলতেছে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কিন্তু কি এই ইউজার নেমটা নিতে পারছি না। এখন চলেন একটু দেখে আসি যে আমার হচ্ছে কি এই কাজটা করছে তার বিজনেসটাকে আসলে খুব ভালো পজিশনে আছে কিনা। হ্যাঁ, ডোমিনিকান রিপাবলিকের একটা পিপল আর কি এই ইউজার নেমটা নিয়ে রাখছে। তো এটা হচ্ছে প্রোফাইল, এটা কিন্তু পেজ না, এটা কিন্তু প্রোফাইল। ঠিক আছে, তো যাই হোক আসেন। তো যাই হোক আমি আসলে তাহলে হচ্ছে কি আমরা পেজটা নিতে পারতেছি, মানে ইউজার নেমটা নিতে পারতেছি না, আমরা জাস্ট বাংলাদেশে বিজনেসটা করবো, আমরা লাস্টে অ্যাড করলাম বিডি। তো সেই ক্ষেত্রে হতে পারে দেখেন, ঠিক আছে, যদি এমন হয় যে একটা নাম আপনি চুজ করেছেন যেখানে আপনি ইউজার নেমটা নিতে পারছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম বিডি হইতে পারে, বাট সেক্ষেত্রে তো আবার বাংলাদেশের ভেতরে আপনি সার্ভিসটা দিবেন এটাই ফিল দিবে, অফিসিয়াল দেওয়া যেতে পারে। হ্যাঁ, বা এরকম হচ্ছে একটু এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাগতে পারে। তো যাই হোক আমরা আপাতত সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দেন। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন একটা ভালো পর্যায়ে যাবেন, এই যে নামগুলো তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা নাম ব্র্যান্ডিং করে একটা পর্যায়ে গেলেন, ইউজার নেম আর একজন হচ্ছে নিয়ে আপনার ব্র্যান্ডের সব ভ্যালু তার কাছে নিয়ে চলে গেল, তাহলে তো কি লাভ হচ্ছে না, তাই না? একটাই হয়, রাইট। তো এটা আমরা নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখেন যে এখানে আমার পেজ সেটআপে আরো একবার যাব, যাওয়ার পরে এখানে দেখেন যে আমার এখানে এই যে দেখেন পেজ টাইপ আছে, এই পেজ টাইপটা খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, আগে ছিল না। পেজ টাইপে যে আমরা আসলে এটাকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পেজ নাকি বিজনেসের জন্য সেটা জাস্ট দিয়ে আমরা এটাকে কি করব, সেভ করে ফেলবো। তবে আমি 7 দিন পর পর এটা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে অটো চেঞ্জ হয়ে যায় না, আগের যে পেজগুলো ছিল যেগুলাতে হচ্ছে এটা আপনার করার তো নাই, এটা তো অপশন আছে নতুন, ওই পেজগুলো অটোমেটিক্যালি হচ্ছে যে আপনার বিজনেসে চলে যাচ্ছে। হ্যাঁ, বিজনেসে চলে যাচ্ছে বললে ভুল হবে, যেই পেজগুলোর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো করে রেগুলার বেসিসে কন্টেন্ট পাবলিশ করতেছে না, মানে ভিডিও টিডিও শেয়ার করতেছে না, সেইগুলো বিজনেসে চলে যাচ্ছে, আর ওইগুলা কন্টেন্ট ক্রিয়েটর মোডেই যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক আমরা এখানে আবার আসবো, মোটামুটি এখন আমরা একটু আগে দেখার চেষ্টা করবো যে কোথায় কি আছে এবং সেগুলো কেমনে কেমনে চেঞ্জ করতে হয়, কেমনে কেমনে অপটিমাইজ করতে হয়। তাহলে আমাদের ইউজার নেমটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, ফেসবুকে যা চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে আসবো। তো দেখেন হ্যাঁ, এই যে আমাদের প্রোফাইলে কিন্তু ইউজার নেমটা পারফেক্টলি কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক আমরা আমাদের পেজটাকে ওয়েল অপটিমাইজ করার জন্য কোথায় কোথায় যাইতে হবে, কি কি চেঞ্জ করতে হবে সেটা নিয়ে কথা বলবো, এবং দেখবেন যে কিছু ইরিলেভেন্ট টাইপসের এখন ইনফরমেশন আমাদেরকে চাইবে ফেসবুক, সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো যাই হোক এখানে দেখেন যে আপনার এই যে পেন বাটন আছে, জাস্ট এই পেন বাটনে ক্লিক করলে আপনাকে অ্যাবাউটে নিয়ে আসবে, এই অ্যাবাউট থেকে আপনি হচ্ছে কি ইন্ট্রো থেকে শুরু করে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন।
ইন্ট্রোর এখানে দেখেন একটা পেন আছে, যেটা ক্লিক করে আপনি কি আপনার ইন্ট্রোটা চেঞ্জ করতে পারবেন, যেটা ক্যারেক্টার লিমিট হচ্ছে বললাম কত 255 ক্যারেক্টার ছিল। তো দেখেন এই যে 255 ক্যারেক্টার আমরা কিন্তু সুযোগ পাচ্ছি। আপনি কোন ক্যাটাগরির সার্ভিস প্রোভাইড করেন সেই ক্যাটাগরিটা এখানে আছে, আপনি চাইলে কিন্তু কি এখানে আরও ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। এবং দেখেন প্রোফাইলে আপনি কোনটা কোনটা শেয়ার করবেন, হ্যাঁ কোন ক্যাটাগরি, দেখেন এই যে কি মার্কেটিং এজেন্সি দেখাচ্ছে না আমার, এই যে দেখেন আমার বায়ো, আমার ক্যাটাগরি, আমি আরও যদি চাই রেটিং এবং হচ্ছে আমার ফোন নাম্বারটা শো করাইতে, তাহলে কিন্তু কি এই যে এখানে পিন হয়ে যাবে এগুলো। তাহলে অবশ্যই কি ফোন নাম্বারটা হাইলাইট করার জন্য এখানে হচ্ছে কি করবেন, এটা রাখবেন, হ্যাঁ। আর আপনার যদি রিভিউ ভালো থাকে তখন তো ডেফিনেটলি এটা হাইলাইট করা উচিত, তাই না? তো যাই হোক, এটা ছিল আমার ইন্ট্রোর জায়গাটা, এই যে এই অংশটুকু ইন্ট্রো জায়গা। এরপরে আসে আমার ক্যাটাগরি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। জাস্ট এই যে পেনে ক্লিক করেন, এখান থেকে আপনি আরও 2টা ক্যাটাগরি, টোটাল 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। একটা বিজনেসের জন্য 3টা ক্যাটাগরি অ্যাড করা যেতে পারে। এবার পার্সোনাল ডিটেলসে যদি আসি, দেখেন এখানে আপনার পেজের কারেন্ট সিটি, হ্যাঁ। এক হচ্ছে যে আপনি কোথায় সার্ভিস প্রোভাইড করেন সেটা কিন্তু আলাদা কথা। এই যে সার্ভিসের এখানে গেলে কিন্তু আপনার হচ্ছে যে না, এখানে দেওয়া নাই, ডিটেলসে গেলে পাওয়া যেতে পারে, হ্যাঁ। অ্যাড্রেস দেখেন এখানে আমি রেখেছি, যে সার্ভিস এরিয়া কিন্তু আছে, দেখেন সার্ভিস এরিয়া কিন্তু আমার আছে। বাট পার্সোনাল ডিটেলসে যদি যাই, দেখেন আপনার বর্তমান লোকেশন, আপনার হোম টাউন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার ফ্যামিলি মেম্বার কারা, আপনার জেন্ডার কারা, আপনার না বেসিক্যালি আপনার পেজের, হ্যাঁ পেজের কি কখনো জেন্ডার হয়, বিজনেসের কি কোনো জেন্ডার হয়, বা বিজনেসের কি কোনো কখনো হচ্ছে কি রিলেশনশিপ স্ট্যাটাস থাকে যে আমার পেজটা সিঙ্গেল বা আমার পেজটা হচ্ছে ম্যারিড, এটাও তো হয় না, তাই না? তো এই জিনিসগুলো আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বলতে পারেন। আমরা যখন ক্যাটাগরিটা চেঞ্জ করলাম, ফেসবুকের উচিত ছিল হচ্ছে কি এইগুলা হাইড করে দেয়া, বাট তারপরেও হচ্ছে দিয়ে রাখছে। তো যাই হোক, আমাদের এই ইনফরমেশনগুলো অ্যাড না করলেও চলতেছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আসলে আমাদের বিজনেসটাতে আমরা সার্ভিস দেই, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইংলিশটা অ্যাড করব, হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, এরপরে হচ্ছে বেঙ্গলি অ্যাড করেন, 10টা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করতে পারবো। এবং আপনার হচ্ছে কোনো ফেভারিট কোর্স থাকে, সেই কোর্সটা আপনি এখানে হাইলাইট করতে পারেন। তো যাই হোক, এরপরে আছে আমার ডিটেলসে গেলে দেখেন আপনার রেটিং, হ্যাঁ আপনি কেউ রেটিং বা রিভিউ দিতে পারবে কিনা। আপনি চাইলে কিন্তু এটা কি করতে পারেন, আপনার রিভিউ দেওয়ার অপশনটা কিন্তু চাইলে অফ করে রাখতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে কেউ আপনাকে কি করতে পারবে না, রিভিউ দিতে পারবে না। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে নেগেটিভ রিভিউ দেওয়ার হচ্ছে একটা ট্রেন্ড শুরু হয়ে যায় মাঝে মাঝে। আপনি ধরেন কোনো কিছু উল্টাপাল্টা করছেন, সবাই নেগেটিভ রিভিউ দেওয়া শুরু করছে, তাহলে ওই মুহূর্তে আপনি চাইলে কি রিভিউ দেওয়ার অপশনটাই বন্ধ করে রাখতে পারেন, ঠিক আছে। আর এই যে এখান থেকে তখন হাইড করে দিবেন আর কি। আপনার এই যে সার্ভিসটা আপনি প্রোভাইড করেন, আপনার সার্ভিসটা আসলে কেমন প্রাইসি, আপনার সার্ভিসটা কি অনেক বেশি এক্সপেন্সিভ কিনা, হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে দেখেন যে আপনি সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। আবার নট অ্যাপ্লিকেবল রাখতে পারেন, আনস্পেসিফাইডও রাখতে পারেন, যে স্পেসিফিক কোনো প্রাইস রেঞ্জ আমার নাই, তো আনস্পেসিফাইড এনাফ, হ্যাঁ। এরপরে আপনার হচ্ছে অ্যাড্রেসটা, আপনার লোকেশনটা কোথায়, কোন লোকেশন থেকে আপনি সার্ভিসটা অপারেট করতেছেন সেটা আপনি হচ্ছে এখানে দিবেন। আবার আওয়ার্স যেগুলো আমরা দিয়েছিলাম, সেই আওয়ার্সগুলো দেখেন যে এখান থেকে কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। এবং খেয়াল করে দেখেন আমার কিন্তু এখন ওপেন নাও দেখাচ্ছে। সার্ভিস এরিয়া, কোন এরিয়াতে আপনি সার্ভিস প্রোভাইড করেন, সেক্ষেত্রে সার্ভিস এরিয়াতে ক্লিক করলে কিন্তু আপনি সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আমি জাস্ট হচ্ছে টোটাল বাংলাদেশে দিতে পারবো না, লোকেশনগুলো আসলে স্পেসিফিকভাবে এই যে এরকম দেওয়া লাগবে, হ্যাঁ ঢাকা বা অন্যান্য সিটিগুলো আপনি দিতে পারবেন। তো যাই হোক, এটা দিলাম। এরপরে ফাউন্ডিং ডেট, আপনার এই বিজনেসটা কবে থেকে অপারেট হওয়া শুরু করেছে, তো আমি এখানে জাস্ট হচ্ছে দিলাম, ধরেন যে আমাদের বিজনেসটা শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে, তো এটাও আপনি রাখতে পারেন, হ্যাঁ। এরপরে লাইকসে আসলে দেখেন এই জায়গাতে, সরি লাইকস না লিঙ্কস, হ্যাঁ লিঙ্কসে আসলে আপনি হচ্ছে কি 10টা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেটা আপনার প্রোফাইলের অ্যাবাউট সেকশনে শো করবে। সেক্ষেত্রে যেটা করবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস তো অবশ্যই রাখবেন। এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি রাখলাম, সাধারণত একটু দেখে আসি এই ওয়েবসাইটে আছে কি না, দেও থাকতেও পারে আবার, না না নাই, কিনতে বলতেছে, কিন্তু এটা দেখেন দাম কত, প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম ডোমেন এটা। ওইটা তো থাকবে, আপনাকে তো রিসার্চ করে করে বের করতে হবে। আমি তো জাস্ট গেলাম আর র্যান্ডম আমাকে নাম দিয়ে দিল, এত তো সহজ না, হ্যাঁ। পপুলার গুলাই ওখানে দিবে, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা যেটা পাচ্ছি, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পাচ্ছি না। এই যে দেখেন ওয়েবসাইটের ইউআরএলটা যে আমি দিলাম, তাহলে বলেন তো এটা আমি কি করলাম, কোন ধরনের ব্যাকলিং করা হলো,
সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক বা কি আপনার প্রোফাইল ব্যাকলিংক, রাইট? প্রোফাইল ব্যাকলিংক হয়েছে না? হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংক হয়েছে। তাহলে দেখেন এখানে আমরা কি করব, ওয়েবসাইটের ইউআরএলটা অবশ্যই রাখবো, এবং এখানে শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল না, এখানে কিন্তু কি চাইলে আমরা হচ্ছে কি কি করতে পারি, চাইলে আমাদের যে বাদবাকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থাকবে সেগুলোর ইউআরএলগুলোও কিন্তু এখানে হাইলাইট করতে পারি। তাহলে আমাদের কি বাদবাকি সোশ্যাল প্রোফাইলগুলোর ইউআরএলগুলো এখানে অ্যাড করাটা ভালো হবে, ঠিক আছে? চিপ, মডারেট, এক্সপেন্সিভ, সারপ্লাস এবং আনস্পেসিফাইড। মানে আপনার প্রোডাক্টটা যদি হয় চিপ, খুব কম দামি প্রোডাক্ট, তাহলে কি করবেন? চিপ কম পর্যন্ত ধরবেন, টিপিক্যালি ধরা হয় হচ্ছে যে আপনার $5 বা $10 ভিতরে এরকমগুলোকে চিপ ধরা হচ্ছে এখানে, হ্যাঁ। আর মোটামুটি হচ্ছে $25 প্লাস গুলাকে হচ্ছে আপনার এক্সপেন্সিভ, তারপরে গুলাকে আস্তে আস্তে হচ্ছে সারপ্লাস, হ্যাঁ। তো এটা ধরেন যে আপনার আপনার এটা আনস্পেসিফাইড মোর দেন এনাফ, হ্যাঁ। কারণ আপনি এক ধরনের সার্ভিস বা এক ধরনের প্রোডাক্ট তো সেল করবেন না, হ্যাঁ, আপনি অনেক ধরনের প্রোডাক্ট সেল করবেন, তো সেই ক্ষেত্রে আপনার এটা আনস্পেসিফাইড থাকলে কোনো সমস্যা নেই। কোনটা? নট রেট, হ্যাঁ। এই যে ইন্ট্রো থেকে যে আমি এখান থেকে বন্ধ করলাম, এই যে দেখাবো কোনটা কোনটা স্যার, এই যে এখান থেকে অফ করে দিলে চলে যাবে, এই যে চলে গেছে। আচ্ছা, আপনারা কথা বলতেছেন কিন্তু আজকে অনেক বেশি, আর একবার কথা বললে খবর আছে। লিঙ্কস এর পরে আমাদের এখানে কমিউনিটিস এর এখান থেকে আমি হচ্ছে কি ফেসবুক গ্রুপ খুলে সেই গ্রুপটাকে এখানে হাইলাইট করতে পারি, অ্যাড করে রাখতে পারি, হ্যাঁ। আমি বলবো যে দেখেন একটা বিজনেস যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার হচ্ছে যে একটা ফেসবুক পেজও খুলে ফেলা উচিত, সরি পেজ না, গ্রুপও খুলে ফেলা উচিত পেজের পাশাপাশি। কেন? কারণ গ্রুপটা হচ্ছে দেখেন ওপেন ডিসকাশনের মতো একটা জায়গা। পেজে আপনি যেটা বলবেন মানুষ সেটা শুনবে, কমেন্ট টমেন্ট করতে পারবে যদিও, তবে গ্রুপে যেটা হয়, গ্রুপে আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে এবং সেই ক্ষেত্রে আপনি আপনার উইকনেসগুলো খুঁজে পাবেন, যেটা আপনার হচ্ছে কি পরবর্তীতে হেল্প করবে আপনার নেক্সট ডিসিশনটা মেক করার জন্য। তো গ্রুপ খুলে আমি চাইলে এখানে গ্রুপগুলো অ্যাড করে রাখতে পারি, সর্বোচ্চ 10টা গ্রুপ অ্যাড করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা গ্রুপ অ্যাড করার চেষ্টা করবেন। এরপরে আছে আমার সার্ভিসেস, আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি, দেখেন এখানে স্পেশালিটিস এন্ড সার্ভিসেস এখানে আছে। আপনি কিন্তু কি এখানে 10টা সার্ভিস অ্যাড করতে পারেন, স্পেশালিস্ট অ্যাড করতে পারবেন এবং অনেকগুলো সার্ভিস অ্যাড করতে পারবেন, হ্যাঁ। যাই হোক, এখানে ধরেন যে আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে যে এসইও সার্ভিস প্রোভাইড করব, দিলাম এখানে এসইও, এখানে হচ্ছে যে আপনার একটা করে দিলে কি নিবে নিচে দেখেন এই যেরকম করে এসইও দিছে, হ্যাঁ। তো আপনি আরো সার্ভিসগুলো এখানে অ্যাড করবেন এবং সেই ক্ষেত্রে দেখেন যে সার্ভিসের একটা ডেসক্রিপশন কিন্তু অ্যাড করা যায়। আবার দেখেন এখানে হচ্ছে যে এখান থেকে কিন্তু আরো মাল্টিপল সার্ভিস অ্যাড করার অপশন আপনি নিতে পারতেছেন, হ্যাঁ। তো যাই হোক, আমরা সার্ভিসগুলো অ্যাড করব। ক্রেডেনশিয়ালস এর এখানে আসলে দেখেন আপনি এখানে ক্রেডেনশিয়াল আসলে কোন পারপাসে দিব, দেখেন ওয়াইফাই এর পাসওয়ার্ড হতে পারে, হ্যাঁ। আপনি এই যে ইশিখনে আসার পরে ইশিখনের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনাকে খুঁজতে হচ্ছে, ফন্টেক্সে আস্ক করতে হচ্ছে। আপনারা কি করতে পারেন, এখানে কিন্তু কি ওই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু এখানে রাখতে পারেন, হ্যাঁ। যে কেউ আসলে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা যাতে ইজিলি সে কালেক্ট করতে পারে, ঠিক আছে। রাখতে হবে এরকম না, অপশন আছে। এরপরে কোনো অফার্স যদি থাকে সেক্ষেত্রে দেখেন যে কোনো প্রমোশনাল কোনো অফার বা কোনো কিছু যদি থাকে সেটা আপনি দিতে পারেন, যে আমাদের পেজ থেকে যারা আমাদের ওয়েবসাইটে যে অর্ডার পারচেস করবে তাদের জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট। সেক্ষেত্রে সেই অফারের লিঙ্কগুলো বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, ডিসকাউন্ট কোড টোড দিয়ে এখানে অ্যাড করতে পারেন। এরপর ওয়ার্ক, আপনার পেজ কোথায় কাজ করে, হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা আপনি অ্যাড করবেন, কোন কোম্পানিতে আপনার পেজ 2 বছর কাজ করে আসছে সেটা লিখবেন। বাট এটা আসলে কি রিলেভেন্ট কোনো কিছু বলেন, হ্যাঁ, ইরেলেভেন্ট, এটা দরকার নাই। এরপর আপনার পেজ কোথায় পড়াশোনা করছে, আপনার পেজ অক্সফোর্ডে পড়াশোনা করছে দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এটাও কিন্তু আলটিমেটলি হচ্ছে যে আমার রিলেভেন্ট না। আপনার পেজের হবি কি? আমার পেজের হবি হচ্ছে ঘুমানো, তো সেই ক্ষেত্রে এটাও আপনি দিতে পারেন, বাট এটাও প্রয়োজন নাই ওই ক্ষেত্রে, হ্যাঁ। তবে দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এত ডিটেলস শেয়ার করবে না, হ্যাঁ। কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কি এত ডিটেলস আসলে শেয়ার করে না তারা, হ্যাঁ। তাদের হচ্ছে সবকিছু তারা কিন্তু ওই গোপন গোপন রাখতে একটু বেশি পছন্দ করে, সাসপেন্স তৈরি করতে ভালো লাগে তাদের, হ্যাঁ।
এরপর দেখেন আপনার পেজের ইন্টারেস্ট কোথায় কোথায় আছে, কোন কোন মুভি বা মিউজিক বা টিভি শো আপনার পেজের পছন্দ সেটা আপনি রাখতে পারেন। কোথায় কোথায় পেজ ঘুরে বেড়াইছে কোন কোন প্লেসে সেটা আপনি অ্যাড করতে পারেন, এবং দেখেন এখানে 450 পর্যন্ত আপনি হচ্ছে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এরপরে কন্ট্যাক্ট ইনফোতে আসলে দেখেন এই জায়গাতে যে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখান থেকেও দেখেন যে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস সহ বাদবাকি অনেক সোশ্যাল প্রোফাইলের অপশন পাচ্ছেন। এখানে সোশ্যাল প্রোফাইলগুলো এখানেও অ্যাড করতে পারেন, অথবা ওই যে লিঙ্কস ছিল না, লিঙ্কসে যেও কিন্তু ইউআরএল দিয়ে দিয়ে অ্যাড করতে পারেন, তবে এখানে অ্যাড করাটাই ভালো। হ্যাঁ, এরপরে আপনার দেখেন যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আমি অ্যাড করি নাই। হ্যাঁ, মিডিয়া কিট যেটা দেখতেছি, হ্যাঁ আপনার যদি এমন কোনো কিছু হয় যে লাইক ধরেন আপনার ওয়েবসাইটে একটা পেজ আছে, যেই পেজে আপনার বিজনেসের যাবতীয় ছবি আপনি শেয়ার করেন, সেইটার লিঙ্ক আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। যত মিডিয়াগুলো আছে সেক্ষেত্রে একেবারে সবাই দেখে ফেলতে পারবে। হ্যাঁ, লাইক আপনার অফিসের যে অকেশনগুলো হয়, অকেশনের যে ছবি টবিগুলো সব কিছু আর কি এক জায়গায় রাখতে পারেন। তো যাই হোক, এরপরে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো তো এখানে আসলে এখানে আপনি দুইটা অপশন পাবেন বেসিক্যালি। প্রথমে প্রাইভেসি পলিসি লিঙ্ক, আপনার যখন হচ্ছে কি একটা বিজনেস আপনি অপারেট করবেন, অবশ্যই একটা প্রাইভেসি পলিসি কিন্তু আপনাকে কি করতে হবে, এগ্রিমেন্টে আসতে হবে, তাই না? যে আমি যে অডিয়েন্সের ডাটাগুলো কালেক্ট করবো এগুলো মিস ইউজ করবো না, বা এরকম কোনো কিছু এগ্রিমেন্ট কিন্তু থাকতে হয়। সেক্ষেত্রে ওয়েবসাইটেও প্রাইভেসি পলিসি থাকতে হয়, এবং আপনার হচ্ছে কি এখানেও থাকতে হয়। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিবেন, আদারওয়াইজ হচ্ছে যেটা করবেন গুগল আপনার হচ্ছে কি গুগল ডক বা যে কোনো একটা ফাইল তৈরি করে ওই ফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সব থেকে ভালো হবে গুগল ডকে না যায় গুগল সাইটে যাবেন। গুগল সাইটে কিন্তু আমরা এসে ফ্রিতে কিন্তু সাবডোমেনে ওয়েবসাইট খুলতে পারি। হ্যাঁ, এবং বেশ মোটামুটি ভালো সুন্দর ওয়েবসাইট করা যায়। জাস্ট এই যে দেখেন গুগল সাইটে আসবেন, দেখেন এই যে বেশ কিছু কিন্তু টেমপ্লেটও দেওয়া আছে। লাইক আমার কাছে এটাই ভালো লাগলো ধরেন। হ্যাঁ, তো এরকম দেখেন যে একটা ওয়েবসাইট যদি আপনি খুলতে চান, সেক্ষেত্রে দেখেন যে এখানে যে আপনি কেমন সেকশন রাখবেন, হ্যাঁ পিকচার রাখবেন না কি রাখবেন সব কিছু না অনেক কিছু আছে। তো যাই হোক, এখানে দেখা যায় মোটামুটি হচ্ছে একটা খুবই লাইট ওয়েট একটা আপনি ওয়েবসাইট খুলে ফেলতে পারতেছেন, এবং এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলে প্রথমে আপনাকে দেখেন যে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার কথা বলতেছে। তো এই জায়গাতে যেটা করবেন যে আপনি হচ্ছে যে একটা কিছু দিলে, যে দেখেন আপনি ডোমেন যদি কিনে নেন তাহলে তো ফাইন, আদারওয়াইজ হচ্ছে site.google.com/ আপনার হচ্ছে ইউজার নেমটা থাকবে আর কি। হ্যাঁ, লাইক আমি ধরেন যে চাচ্ছি হচ্ছে শিহাবটা রাখতে, তাহলে জাস্ট হচ্ছে এই যে দেখেন এটা অলরেডি কেউ নিয়ে নিছে, 1 2 3 4 দিলাম, এইটা হবে আমার ইউআরএল। সেক্ষেত্রে দেখেন আমি পাবলিশে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটা কিন্তু কি ভিজিট করা, মানে আমি যদি ভিজিট করি দেখেন এই যে আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, জাস্ট ইউআরএলটা একটু ঝামেলার, বাদ বাকি কিন্তু একদম ওয়েবসাইটটা সুন্দর প্রফেশনাল মতোই আছে। এটা লাইফ টাইমই থাকবে। হ্যাঁ, না এটা প্যান্থিয়ন সাইটের মতো হবে না। সার্চ করে পাওয়া যাবে বলতে পাওয়া যাবে, বাট আলটিমেটলি র্যাঙ্কে আসাটা টাফ। হ্যাঁ, এইটাতে ওরকম আপনি বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, দেখেন যে এখান থেকে আসলে এখানে অ্যানালিটিক্স স্ট্যাটিক্সের ট্যাপারগুলো আছে। হ্যাঁ, এখানে কাস্টম ডোমেন কানেক্ট করা কিছু কিছু জিনিস পাওয়া যায়, বাট ওই রকম আসলে আহামরি কিছু সম্ভব না এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ ওই জাস্ট হচ্ছে আমার ধরেন যে প্রাইভেসি পলিসিটা এখানে এসে জাস্ট দেখে গেল আর কি। তো এটা করা যেতে পারে যদি করি। হ্যাঁ, আর এরপরে আছে ইম্পার্সিয়ামটা হচ্ছে ইউরোপের 3টা কান্ট্রি, বিশেষ ইয়ে করে হচ্ছে যে আপনার অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড, এই 3টা কান্ট্রিতে কোনো বিজনেসের ওনারশিপ স্টেটমেন্ট দিতে হয়। হ্যাঁ, যে বিজনেস মালিকানা আমার, তো সেই মালিকানাটা দেওয়ার জন্য এখানে 2000 ক্যারেক্টার লিমিট পাবেন, জাস্ট এখানে লিখে সেভ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, 3টা কান্ট্রিতে ওনারশিপ স্টেটমেন্ট দিতে হয়, বিজনেসের ওনারশিপ স্টেটমেন্ট। ওদের হচ্ছে এই 3টা কান্ট্রিতে বিজনেস করতে গেলে এটা ওদের হচ্ছে রুলস অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, বিজনেসটার মালিককে, বিজনেসের মালিক তো অবশ্যই থাকবে, বাট মালিক কে, হ্যাঁ সেইটা হচ্ছে এখানে আপনার হচ্ছে উল্লেখ করতে হবে। এটা তো আমি তো ওই কান্ট্রিতে তার বিজনেস করতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে আপনার কোথায়, এই 3টা কান্ট্রিতে, যে ওদের ল অনুযায়ী। ঠিক আছে, ওদের ল অনুযায়ী এটা হচ্ছে দিতে হয়। তো যাই হোক, এরপরে আছে আমার হচ্ছে নেমস এখানে আসলে আমার দেখেন যে আমার প্রোনাউন্সিয়েশনটা অ্যাড করা, সাথে হচ্ছে কোনো নিক নেম যদি থাকে পেজে সেটা আপনি অ্যাড করতে পারবেন। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে দেখেন যে উচ্চারণটা আসলে কেমন হবে নামটা, হ্যাঁ সেটা দেখেন যে এখানে ভেঙে ভেঙে বলছে। এই যে দেখেন, আপনি চাইলে কি আপনার মতো করেও কি করতে পারবেন, লিখে দিতে পারবেন। দেখি উচ্চারণ এই যে আসছে
এইটা দিতে পারবেন আপনি। হ্যাঁ, এটা অনেক আগে থেকেই ছিল। হ্যাঁ, এটা অনেক আগে থেকেই ছিল। এইটা চাইলে আমরা দিতে পারি, যে অনেকেই হচ্ছে যে আমি একটা বাংলা নাম দিলাম। হ্যাঁ, বাংলা নাম দেওয়ার পরে অনেকেই তো কি ওটা উচ্চারণ কেমন হবে সেটা তো বুঝতে পারবে না। তাদের জন্য আমি হচ্ছে কিভাবে একটু প্রোনাউন্সটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আলটিমেটলি জাস্ট সে শুনে নিল আর কি উচ্চারণটা কেমন হবে। তো যাই হোক, আমরা এটা পাইলাম। এগুলো ছিল আমার সেটিংসের ভেতরে, এইগুলাই মোটামুটি আছে, এখানে কোনো কিছু নাই। এই জায়গাটা দেখেন অলের পরে আছে অ্যাবাউট, ফটো, ফলোয়ার্স, মেনশন, অনেক কিছু। মোরে ক্লিক করলে আর অনেক কিছু পাবেন, বাট এখানে আমি চাচ্ছি যে কিছু জিনিস উঠাই দিতে। সেক্ষেত্রে কীভাবে করব, এই যে ম্যানেজ সেকশনে যে কোনটা কোনটা আপনি রাখতে চান না সেটা সেটা আপনি উঠাই দিতে পারবেন, বাট সব কিছু না। এই যে এই তিনটাই শুধুমাত্র উঠাই দিতে পারবেন, যে কোথায় কোথায় আপনি রিভিউ দিছেন, কোথায় চেক ইন করছেন, আর কোথায় কোথায় আপনি লাইক দিছেন, এইটা চাইলে আপনি হাইড করে ফেলতে পারেন। সেক্ষেত্রে এটা হাইড করে দিলাম। হ্যাঁ, তো ফাইন, আমার প্রোফাইলের ভেতরে এটাই দেখেন যে মোটামুটি সবকিছু ঠিকঠাক এখান থেকে হয়েছে আপাতত। এই জায়গাতে আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে এডিট বাটন পাচ্ছি একটা। এই এডিট বাটনে ক্লিক করে আমরা দেখেন যে এখানে কিন্তু আসতে পারতাম। আর অ্যাকশন বাটন যেটা আমরা অ্যাড করলাম না প্রথমে, অ্যাকশন বাটনটা এডিট করতে হলে যে এই থ্রি ডটে ক্লিক করবেন। দেখেন এখানে কি পেজের স্ট্যাটাস বর্তমানে কেমন, এটা আমরা কিছুক্ষণ পরে সেটিংসে যে দেখবো ডিরেক্টলি। অ্যাকশন বাটন এখান থেকে দেখেন যে আমি পাচ্ছি। অ্যাকশন বাটনে গেলে এখান থেকে দেখেন যে চেঞ্জ করা বা ডিলিট করা সম্ভব। ঠিক আছে, এখানে আরও কি পাচ্ছিলাম, এখানে পাচ্ছিলাম দেখেন যে আর্কাইভ একটা সেকশন, বেসিক্যালি স্টোরি আর্কাইভগুলো বা কোনো পোস্ট যদি আপনি আর্কাইভ করতে চান সেক্ষেত্রে এখান থেকে সেগুলো পরবর্তীতে দেখতে পারবেন। পোস্ট অ্যান্ড ট্যাগগুলো আপনাকে কে মানে আপনার টাইমলাইনে কে পোস্ট করতে পারবে, কে আপনাকে ট্যাগ করতে পারবে, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাডমিনসে গেলে বুঝতেই পারতেছেন অ্যাডমিন আপনার অ্যাড করা। আর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা আলটিমেটলি হচ্ছে যে অনেকবারই মানে যাওয়া লাগবে এখন আর কি। হ্যাঁ, তো মোটামুটি বেসিক জিনিসগুলো এখানে আছে, যেগুলো সবাই মোটামুটি আমরা জানি, আর কিছু বলার নেই। হ্যাঁ, এখন আমরা একটু যাওয়ার চেষ্টা করবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে বেশ কিছু টুলস আছে, যেই টুলসগুলো আমাদের একটু জানতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমাকে একটু বলবেন, কে বলতে পারবেন সেটা আগে একটু বলেন, যে আপনার রিচ, ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট কি, কে বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলেন। রিচ হচ্ছে কতজনের কাছে পৌঁছাইছে সেই জিনিসটা, আর ইমপ্রেশন হলো কতবার মানুষের কাছে কতবার পৌঁছেছে, পৌঁছেছে। আর এঙ্গেজমেন্ট হচ্ছে কে ওখানে অবস্থান করছে বা ক্লিক করছে। এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে ইন্টারাকশন হয়েছে কিনা। ওনাদের তো ধাক্কা দেওয়া দরকার। আমরা ঘুম হয় না আজকে। সেহরির পর ঘুমালেও তো আপনার হচ্ছে যে অনেক টাইম। সারা জায়গা থেকে ঘুম ধরে না, 8 ঘন্টার ঘুম হলে ঘুম ধরে না। আধা মানে 4-5 ঘন্টা ঘুমাবেন, ঘুমের ঘোরে কাটে। একটু আগে বের হয়েছিলাম পানি দিয়ে আসার জন্য। আপনি দাঁড়ায় থাকেন তাহলে, লাইটটা দিয়ে দিতে পারেন। লাইট যদি দেখতে পারবে না। আজকে লেট করছেন যেন, কে কে? 2 জন লেট করছেন। আমার কাছে 3 মিনিট লেট হয়েছে। 3 মিনিটের জন্য 50 টাকা। অনেক 50 টাকা আসে। ওই যে দিয়ে দেন ভাইয়ের কাছে। আর ক্লাসে ঘুম পারলে এখন থেকে 200 টাকা করে জরিমানা। ক্লাসে ঘুম পারলেও জরিমানা, কথা বললেও জরিমানা, অপ্রাসঙ্গিক কথা বললেও জরিমানা। 20 টাকা কেন? ঘুম তো আমি অ্যালাউই করতে চাচ্ছি না। পরে বলবেন কি 20 টাকা দিয়ে একটু ঘুমাই। ওইটা তো আমি ধরতেছি না। হ্যাঁ, মানে বাড়াই দিব না কমাই দিব? শীত লাগতেছে, শীত লাগতেছে। সবার চিন্তা করে আপু হচ্ছে নিচে বসে একদম এসির। হ্যাঁ, হ্যাঁ বলেন। যেটাতে অ্যাক্টিভিটি বেশি থাকবে। এটা ভ্রান্ত ধারণা। আপনার কন্টেন্ট যদি ভালো হয় এবং সেক্ষেত্রে যদি আপনি রেগুলার বেসিসে যদি এঙ্গেজ মানে পোস্ট করতে থাকেন, এঙ্গেজ থাকেন, তাহলে অবশ্যই পারফরমেন্স আসবে। না, কখনোই তার দরকার নেই। তবে দেখেন, আমি হচ্ছে একটা পেজ খুললাম, একটা বিজনেস ধরে আমি হচ্ছে 5 বছর আগে করছিলাম, ধরে নিলাম যে আমি
5 বছর আগে টি শার্ট সেল করতাম, আমার হচ্ছে একটা পেজ আছে যে পেজে হচ্ছে 10,000 মানুষ হচ্ছে আমাকে ফলো করছিল, অর্গানিক্যালি ফলো করছিল। এই যে 10,000 মানুষ ফলো করছিল আমার থেকে পেজ, মানে টি শার্ট কিনতো, বাট আমার কাছে যে কোনো কারণে আমি বিজনেসটা বন্ধ করে দিছি। তো আমি এই 5 বছর পরে এখন এসে ভাবলাম আমি এখন ইলেকট্রনিক্স সেল করব। হ্যাঁ, আমি এখন ভাবলাম ইলেকট্রনিক্স সেল করব। তখন আমার মাথায় আসলো, আরে আমার তো একটা পেজ ছিল, 10,000 লাইক ছিল, আমি তাহলে এই পেজটাকে নামটা চেঞ্জ করে এখানে ইলেকট্রনিক্স সেল করা শুরু করি। এটা আসলে হচ্ছে ভুল হবে। কেন ভুল হবে? ওই পেজে যারা লাইক দিয়ে রেখেছিল আপনাকে, সবাই হচ্ছে টি শার্টের জন্য লাইক দিয়ে রাখছিল। তাদের কাছে যখন আপনি বলবেন তুমি ইলেকট্রনিক্স খাও, তখন খাবে না তারা। ঠিক আছে, তাদের ইন্টারেস্ট হচ্ছে টি শার্টে, তাদের ইন্টারেস্টটা হচ্ছে যে আপনার কিন্তু ইলেকট্রনিক্সে হ্যাঁ থাকতে পারে কিছু, বাট হচ্ছে যে সবার থাকবে না। ঠিক আছে, ওকে। তো ফাইন, আমরা জাস্ট হচ্ছে যে পেজটার ভেতরে একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে খুব মজার মজার কিছু টুলস আছে। তো এখানে প্রথমে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে দেখেন যে আমাদের পেজের বর্তমানে কোনো ইস্যু আছে কিনা, বেসিক্যালি পেজের স্ট্যাটাস কেমন সেটা দেখতে পাচ্ছি। সেখানে দেখেন যে কোনো ইস্যুস নাই, এবং এখানে ক্লিক করলে আমাকে দেখেন যে পেজ স্ট্যাটাসের ভেতরে নিয়ে আসবে। হ্যাঁ, পেজ স্ট্যাটাসের ভেতরে নিয়ে আসলে দেখেন কোনো কমিউনিটি গাইডলাইন আমি ভায়োলেশন করি নাই, সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আমার নাই। এবং এই জায়গাতে দেখেন যে আমার পেজের স্ট্যাটাস হচ্ছে কি, কোনো রেস্ট্রিকশন নাই, এবং এক্সট্রা ফিচারের রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, এবং মনিটাইজেশনটা এখন আমি ইলিজিবল না। হ্যাঁ, রিকমেন্ডেশন জিনিসটা কি দেখেন, আমাদের সামনে এখন কিছু পোস্ট আসে রিকমেন্ডেড ফর ইউ, তাই না? আমি কোনোভাবেই কি কোনো পেজে হচ্ছে রিয়াকশন মানে এঙ্গেজ না, ধরেন এমন একটা পেজে আমি পেজের পোস্ট আমি পাচ্ছি যেখানে কখনো আমি কোনো দিন ভিজিটও করি না বা দেখিও নাই, বাট তার পোস্ট আমার কাছে চলে আসে রিকমেন্ডেড ফর ইউ। এটা ফেসবুক নিজে থেকে কি করে, ইন্টারেস্টের উপর বেসিস করে ওই ভিডিওগুলা বা পিকচারগুলো বা পোস্টগুলো সবার সামনে পাঠায়। সেক্ষেত্রে এই রিকমেন্ডেশনটা কিন্তু পারফরমেন্স ভালো করার জন্য কিন্তু একটা কি ভালো টুলস একটা। হ্যাঁ, তবে যখন আপনার হচ্ছে কি রেস্ট্রিকশন থাকবে, রেস্ট্রিকশন থাকলে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কি রেস্ট্রিকশন থাকলে আপনি এই রিকমেন্ডেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, আর মনিটাইজেশন, এটা তো বুঝতেই পারতেছেন সবার হচ্ছে ড্রিম হচ্ছে কি মনিটাইজেশন পাবো, টাকা ইনকাম করব। হ্যাঁ, এর জন্য মানুষ কত কিছু করতেছে। তো যাই হোক, মনিটাইজেশন পাইতে গেলে আপনাকে হচ্ছে কিছু জিনিসে হচ্ছে যে আপনাকে ক্যাপাবল হইতে হবে। ক্যাপাবিলিটির ক্ষেত্রে প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার লাগবে। নর্মালি যদি একটা পেজকে যদি আমরা হ্যাঁ না, এটা হচ্ছে পেজের কথা বলছে, এটা মনিটাইজেশনের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, 5,000 আছে, ইভেন 1,000 হইলেও হয়। হ্যাঁ, 1,000 হলে কোনটা পাবেন? 1,000 হলে পাবেন হচ্ছে আপনি স্টার মনিটাইজেশন, অর্থাৎ কেউ টাকা দিয়ে স্টার কিনে আপনাকে হচ্ছে কি করবে, সেটা ডোনেট করবেন। বলতে পারেন যে এটা হচ্ছে ডিজিটাল ভিক্ষা আর কি। হ্যাঁ, এটাই ট্রু যে আমি টাকা দিয়ে আপনাকে হচ্ছে যে ডিরেক্টলি কন্ট্রিবিউট করতেছি, মানে আপনার ভিক্ষা দিতেছি, কিন্তু ওটা স্টারের মাধ্যমে আর কি। হ্যাঁ, একটা স্টার আপনার 1 সেন্ট। হ্যাঁ, অনেক। হ্যাঁ, আসলেই 12 টাকা, 12 টাকা না, আপনার হ্যাঁ 12 টাকা 40 পয়সা। 100 সেন্টে $1। আমি কি বেশি বলছি? না, সরি সরি, হ্যাঁ তাহলে এক এক 1 টাকা 24 পয়সা, 1 টাকা 24 পয়সা। না, সেটা 10 সেন্ট হলো, 10 টাকা 12 টাকা হচ্ছে, আমি মানে ভুল বলে ফেলছি আর কি। হ্যাঁ, 100 সেন্ট তো $1। তো যাই হোক, আপনার হচ্ছে যে মনিটাইজেশনের ক্ষেত্রে এটা যেমন একটা ক্রাইটেরিয়া, এবং সব থেকে বেশি আমরা আসলে মনিটাইজেশন থেকে আর্ন করতে পারি কন্টেন্ট মনিটাইজেশন থেকে। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত প্রোফাইল হইলে 5,000 অ্যালাউ করে, বাট পেজের ক্ষেত্রে 10,000 ফলোয়ারই লাগে। হ্যাঁ, 10,000 ফলোয়ারের সাথে মানে এটা হলে হবে না, সাথে আরো লাগবে কত, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, মানে কি 10,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে যে আপনি পাইলের মনিটাইজেশন পাবেন। এটা নিয়ে আমরা কথা বলবো আরো ডিটেলে, কোনো চেঞ্জেস থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এটা পাচ্ছি এখানে আমার বর্তমান পারফরমেন্সের একটা ওভারভিউ আমরা এখান থেকে পেলাম। আমি কিন্তু এখন বর্তমানে চলে আসছি সেটিংসে, কিন্তু আমি ছিলাম কোথায়, ছিলাম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে দেখেন ইওর পেজ টুলস, এখানে পেজের অ্যাক্সেস দেওয়ার একটা অপশন পাচ্ছি, যেখানে ক্লিক করলে আমাকে এবারও সেটিংসে নিয়ে যাবে। দেখেন এবার সেটিংসের ভিতরে আমি জাস্ট পেজ সেটআপে আসলে এখান থেকেও দেখা যায় যে পেজ অ্যাক্সেসটা পাইতাম। এই পেজ অ্যাক্সেসে এসে আমরা এখানে হচ্ছে কি করতে পারবো, অ্যাডমিন অ্যাড করতে পারবো। হ্যাঁ, পেজ একা ম্যানেজ করাটা আসলে কি সো টাফ। যদি একটা বড় বিজনেস হয় তাহলে কখনোই সম্ভব না, অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যাডমিন বা মডারেটর অ্যাড করতে হবে।
দেখেন এই জায়গাতে অ্যাডের বাটন পাচ্ছি আমরা দুইটা, একটা পাচ্ছি পেজ উইথ ফেসবুক অ্যাক্সেস এই বরাবর, আর একটা পাচ্ছি আমরা হচ্ছে কি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস বরাবর। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে যদি আপনি কাউকে অ্যাড করেন এবং যদি আপনি তাকে পূর্ণ পারমিশন দেন, সেক্ষেত্রে আপনি যা যা করতে পারেন সে সব কিছুই করতে পারবে, ইভেন পেজটা ডিলিটও করে দিতে পারবে, ঠিক আছে। আর যদি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আমরা অ্যাড করি তাদেরকে আসলে বলা হয় মডারেটর, তাদেরকে আসলে আমরা মডারেটর হিসেবে অ্যাড করি, আর এটা হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। তবে আপনি যদি হচ্ছে যে একজনকে অ্যাড করেন, একটা পেজে অ্যাড করেন, আপনি যদি হচ্ছে পেজের ক্রিয়েটর হন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েটর হচ্ছে ওই ওনার মানে ক্রিয়েটরকে নিচে থেকে মানে রিমুভ করতে পারবে না। যাকে আপনি পরবর্তীতে অ্যাড করতেছেন সে ক্রিয়েটরকে রিমুভ করতে পারবে না, বাট ক্রিয়েটর যদি নিচে থেকে রিমুভ হয়ে যায় তাহলে রিমুভ হইতে পারে, অ্যাক্সেস তার কাছে চলে যাবে। এবং এভাবে আসলে হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় পেজের অ্যাক্সেস কিন্তু মানে হ্যাক হয়, পেজ হ্যাক হয়ে যায় এরকম করে। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্টে ধরেন যে আপনার অ্যাক্সেসটা নিল, নেওয়ার পরে ওই পেজে হচ্ছে যে কি করলো আপনার হচ্ছে মানে একটা পেজ ধরেন খুব ভালো পারফরমেন্স, হ্যাঁ পেজটা ডিরেক্টলি হ্যাক করা সম্ভব না। কি করে, ফিশিং সাইটের লিঙ্ক দিবে আপনারে, লিঙ্কে ভিজিট করবেন, ভিজিট করার পরে বলবে যে ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছে, লগ ইন করেন। তখন হচ্ছে যদি আপনি ভুল করে লগ ইন করে ফেলেন তখনই আপনি হচ্ছে ধরা। কেন? কারণ যে লিঙ্কগুলা দিবে সেই লিঙ্কগুলা আসলে হচ্ছে ফেসবুকের লিঙ্ক না। যখনই আপনার লগ ইন করার কথা বলবে কোনো প্ল্যাটফর্মে, অবশ্যই এনশিওর করবেন যে আপনি কি আসলেই ওই ডোমেনটাতেই আছেন কিনা, facebook.com-এ আছেন কিনা। দেখা গেল facebook.com-এ না, আপনি facebook.com.bd-তে আছেন, হ্যাঁ যদিও .bd-ও ফেসবুকেরই কেনা আছে বাংলাদেশে সম্ভবত, বা facebook.xyz বা অন্য যে কোনো কিছু হতে পারে, অথবা ফেসবুক না লেখা থাকলো যে হচ্ছে যে আপনার নিজেরই নাম লেখা থাকলো, ধরেন shihab.com, বাট ঢুকলাম দেখলাম যে ফেসবুকের মতো দেখা যাইতেছে। তো ফেসবুকের মতো দেখা যাইতেছে, আমি ধরে নিচ্ছি ফেসবুকেই আছি, কিন্তু ইউআরএলটা তো আমার হচ্ছে কি আলাদা, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কখনো এরকম হয় তাহলে কি কখনোই সেখানে হচ্ছে কি করবেন না, লগ ইন করা যাবে না। লগ ইন করলেই তো শেষ। লগ ইন করলেন, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস সে পেয়ে গেল, এবার কি করবে, অ্যাকাউন্ট থেকে সকল আপনার যে প্রাইভেসি যে ইয়েগুলো ছিল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ছিল, সব চেঞ্জ করে ফেলবে। যদি কোনো পেজ টেজ থাকে সেখানে সুন্দর করে নিজে অ্যাডমিন হবে, আর আপনাকে সেখান থেকে নিজে থেকে কি করবে, সে লিভ নিয়ে নিবে। এটা যদি করে আপনার ওই পেজগুলো রিকভার করা সো টাফ, এটা আসলে কখনোই হচ্ছে যে ঠিকঠাকভাবে হচ্ছে যে হয় না। আর ফেসবুকের কাছে যদি আপনি মেইল পাঠান বা ওদের সাথে যদি কনভারসেশন করেন, ওরা অনেক টাইম নেয়। একটা কেস হচ্ছে আপনার 2-3 মাসও মানে চলে, তারপর দেখা যায় আলটিমেটলি জিরো রেজাল্ট আসতেছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলোতে বি কেয়ারফুল থাকবো আমরা, ঠিক আছে। এরপরে লিঙ্কড অ্যাকাউন্ট, ওই যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো যদি আপনি হচ্ছে কি লিঙ্ক করে ফেলতে চান এই পেজের সাথে, সেটা করতে পারেন। বেসিক্যালি লিঙ্ক কেন করবো, লিঙ্ক করলে যেটা হয় একটা প্ল্যাটফর্ম থেকে সবকিছু ম্যানেজ করা যায়, এবং সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস স্যুট, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। আর ইনস্টাগ্রাম যদি কানেক্ট করে ফেলেন, হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করে ফেলেন, এক জায়গা থেকে আপনি মেসেজিং করতে পারবেন। আবার কমেন্ট যেগুলো আসবে ইনস্টাগ্রামে, সেগুলো আপনি হচ্ছে কি করতে পারবেন, এক জায়গা থেকে রেসপন্সও করতে পারবেন। হ্যাঁ, পেজ রেকমেন্ডেশন, এখানে জাস্ট দেখেন যে ওই যে আমরা গেছিলাম যেখানে আর কি, যে আমার হচ্ছে কি রিকমেন্ডেড, আমি রিকমেন্ডেবল কিনা, হ্যাঁ আমাকে রিকমেন্ড করা হচ্ছে কিনা। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমার ঠিকঠাকই আছে। আর ক্রিয়েটর এডুকেশনে গেলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আসতেন, তাহলে এখানে হচ্ছে যে কি কিছু ভিডিও আপনাকে দিচ্ছে দেখেন, হ্যাঁ, বা ভিডিও দিবে, আবার হচ্ছে কি কিছু গাইডও করবে। জাস্ট কন্টেন্ট যাতে আপনি তৈরি করেন সেটার জন্য আর কি আপনার দিক নির্দেশনা আর কি বলতে পারেন। তো এগুলোর দরকার নেই আমাদের আপাতত। এরপরে দেখেন অটোমোটে দেয়া আছে, গরম লাগলে তো আপনার ঘুম ভাঙছে, তাহলে গরম থাকে তো ভালো, আপনি তো আবারও ঘুমায় গেছেন কথা বলার পরপরই। তো দেখেন এখানে উইকলি প্রোগ্রেস, আমার হচ্ছে পেজের ফলোয়ার কেমন হয়েছে, আমার দেখেন যে আমি আসলে কেমন অ্যাক্টিভিটিস রাখতেছি সেটার উপর ভিত্তি করে এখানে একটা জাস্ট উইকলি একটা ইনফরমেশন দিতেছে। ইনসাইটস এর এখানে দেখেন আমার পেজে টোটাল ভিউজ কত হয়েছে এখন পর্যন্ত, আমি মাত্র ভিউ করছি তো ওই ভিউটা দেখাইতেছে। ইন্টারাকশন হয়েছে কিনা এবং নিট ফলোয়ার কতজন, এখন পর্যন্ত কোনো ফলোয়ার কিন্তু আমরা পাইনি, হ্যাঁ। তো এখান থেকে সেই সকল কিছু সামারি পাচ্ছি। কন্টেন্টের ক্ষেত্রে যে কন্টেন্টগুলো আমরা শেয়ার করেছি সেই কন্টেন্টগুলোর আসলে পারফরমেন্স আমাকে এখানে দেখাচ্ছে। আর মনিটাইজেশনে গেলে মনিটাইজেশনের এখান থেকে কোন কন্টেন্ট থেকে কত আর্ন হয়েছে সেটা দেখতে পারবেন। এঙ্গেজমেন্টে গেলে টোটাল এঙ্গেজমেন্ট কত, সেক্ষেত্রে হচ্ছে যে টোটাল এঙ্গেজমেন্ট এবং টোটাল রিসেন্ট কমেন্টগুলো দেখতে পারবেন, হ্যাঁ। এবং এটা টোটাল ডাটাগুলো কিন্তু আসে হচ্ছে লাস্ট 28 দিনের উপর ভিত্তি করে, হ্যাঁ। এখান থেকে লাস্ট 28 ডেজের জন্য আর কি ডাটাগুলো আসবে। চাইলে আপনি কি কাস্টমাইজ করতে পারবেন, 90 দিনও দিতে পারেন, এখানে ফিল্টার হিসাবে আছে। ইনসাইট যদি আপনি আরো ডিটেলে দেখতে চান তাহলে আপনাকে ইনসাইটসে চলে আসতে হবে। সেই ক্ষেত্রে দেখেন যে এই জায়গাতে আপনাকে আরো ইনসাইটসটা ডিটেলে দেখাবে, টোটাল ভিউ হয়েছে কত, এরপরে হচ্ছে 3 সেকেন্ড ভিউ হয়েছে কত এবং 1 মিনিট ভিউ হয়েছে কতজন।
এরপর দেখেন যে আপনার ফটো দেখেছে যারা, তারা হচ্ছে কি আপনার ফলোয়ার এবং নন ফলোয়ার থেকে দেখেন যে আপনার কত পার্সেন্ট সেগুলো হয়েছে, সেই সকল কিছু ব্যাপার পাচ্ছি। রিসেন্ট পোস্টগুলোর ব্যাপারে আমি এখানে ইনফরমেশন পাচ্ছি একদম রিয়েল টাইম। হ্যাঁ, ফোন থেকে কম আসবে, হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ডে আছে, বাট একটু ইন্টারফেসটা একটু অন্যরকম হবে। এরপর দেখেন আমার আছে আর্নিং, আমার অ্যাপ্রক্সিমেটলি আর্নিং কত হয়েছে লাস্ট 28 দিনে সেটা আমি এখান থেকে দেখতে পারবো, কোন পোস্ট থেকে কত আর্নিং হয়েছে সেটাও দেখতে পারবো। বাট ওই যে আর্নিংটা তখনই হবে যখন আমি কিন্তু এলিজেবল হব, তার আগে কিন্তু হবে না। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ইন্টারাকশনের ক্ষেত্রে দেখেন যে কতগুলো রিয়াকশন পড়ছে, কমেন্ট পড়ছে, কতগুলো শেয়ার হয়েছে, সবকিছু পাচ্ছি। এবার দেখেন যে বাই ইন্টারাকশন টাইপ, বেসিক্যালি ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার থেকে আসলে ডাটাগুলো এখানে দেখাবে। আর এখানে দেখেন যে বাই কন্টেন্ট টাইপ, কোন কন্টেন্টে কেমন হচ্ছে, যে মানে ভিডিওতে বেশি শেয়ার হচ্ছে নাকি লাইক বেশি পড়তেছে না পিকচারে পড়তেছে, সেটা জাস্ট আপনাকে এখানে বলে দিবে। আর রিসেন্ট পোস্টে যে এখানেও আবার আপনি পাবেন। আর নিচের দিকে আসলে অডিয়েন্সের ব্যাপারে পাবেন, টোটাল ফলোয়ার যারা আছে সে সকল ফলোয়ারের ব্যাপারে আপনি এখানে আইডিয়া পাবেন, কোন দিনে কত ফলোয়ার বাড়ছে, কোন দিনে কত ফলোয়ার কমছে, সবকিছু এখানে পাবেন। এবং এই জায়গাতে দেখেন যে একটা পাচ্ছে নিট ফলোয়ার্স, আর এখানে হচ্ছে কি আনফলোস। আপনার ধরেন 10 জন ফলোয়ার আছে, 10 জন ফলোয়ার থাকার পরে আপনার হলো আরো কি হইলো, আপনার হচ্ছে আজকে 5 জন আনফলো করলো, আবার 5 জন হচ্ছে ফলো করলো, ঠিক আছে? তাহলে আপনার নিট ফলো কিন্তু 10ই থাকতেছে। হ্যাঁ, বাট এখান থেকে আনফলোতে কত দেখাবে? 5। তাহলে আপনি বুঝবেন কেমনে কতজন ফলো করছে? জাস্ট ক্যালকুলেশন করে দেখতে হবে, ঠিক আছে? আবারও বলতেছি, দেখেন আপনার ধরেন 25 জন হচ্ছে কি ফলোয়ার আছে, যেখান থেকে আপনার 7 জন আনফলো করলো আর 5 জন ফলো করলো, ঠিক আছে? তাহলে আপনার টোটাল ফলোয়ার নিট ফলোয়ার কতজন এখন? হ্যাঁ, 25 থেকে 7 বাদ দেন, তারপরে 5 যোগ করেন, তারপরে 5 যোগ করেন 23। আর আনফলো করেছে তাহলে কত? হ্যাঁ, 7 জন পাবো এখানে। হ্যাঁ, আনফলোস পাবো 7 জন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখেন যে নিট ফলোয়ার্স বাই কন্টেন্ট, কোন কন্টেন্ট থেকে কতটা ফলোয়ার আসতেছে সেটা আমি দেখতে পারবো। এই জেন্ডার কেমন তাদের, কোন সিটি থেকে তারা আসতেছে, কোন কান্ট্রি থেকে তারা আসতেছে, সেটার ব্যাপারে কিন্তু এখানে আমরা আইডিয়া পাবো, ঠিক আছে? ইনসাইটস এর পরে আমাদের এখানে আছে কন্টেন্ট। কন্টেন্টের এখানে গেলে আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করবেন সেই সকল কন্টেন্টগুলো টোটালটা এখান থেকে দেখা যাবে। ভিউজ, তারপরে হচ্ছে যে ভিউয়ার্স, আপনার হচ্ছে যে ইন্টারাকশন, নেট ফলো, ইমপ্রেশন, কমেন্ট, সবকিছু। হ্যাঁ, সবকিছু এখান থেকে আমরা আর কি দেখতে পারবো। এরপরে হচ্ছে স্কেজুল করা যেগুলো আছে সেগুলো দেখা যাবে, ড্রাফটে যেগুলো আছে সেগুলো দেখা যাবে, ঠিক আছে? কন্টেন্ট লাইব্রেরিতে কিন্তু আমরা আছি। তো আমরা হচ্ছে যে ব্যাকে চলে আসলাম, কন্টেন্টের পরে আছে আমার সেই মনিটাইজেশন। মনিটাইজেশনে যদি যাই, দেখেন এই জায়গাতে এই যে দেখেন হচ্ছে আপনার বেশ কিছু মনিটাইজেশনের পলিসির কথা বলছে, আমি কি একটাতেও এলিজিবল না। স্টার মনিটাইজেশন, সেক্ষেত্রে আসলে স্টার মনিটাইজেশনের জন্য বলেছিলাম যেটা কি আপনার ফলোয়ার লাগবে হচ্ছে যে 500 জন দিচ্ছে দেখেন এখন। হ্যাঁ, 500 জন ফলোয়ার, যেটা হচ্ছে কি লাস্ট 30 দিন থাকতে হবে অ্যাট লিস্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে এই স্টার মনিটাইজেশনের জন্য হচ্ছে কি করবে, এলিজিবল করবে। এবং সেই ক্ষেত্রে দেখেন এখানে যদিও বলতেছে যে 50টি স্টারের দাম হচ্ছে 99 সেন্ট, তবে হচ্ছে আমরা যেটা মানে নর্মালি যেটা বাংলাদেশে দেখি সেটা তো একটা স্টারের দাম 1 সেন্ট আর কি। হ্যাঁ, 100টা সেন্ট দেয়। তো যাই হোক, এটা হয়তো বা কান্ট্রি ওয়াইজ ভেরি করতে পারে। তো এরপরে আর কি মনিটাইজেশন ছিল আমার? কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন দেখি, দেখেন কোনো এলিজিবিলিটি কোনো কিছু বলছে কিনা এখানে। না, এখানে কোনো কিছু বলে নাই, ইনভাইট অনলি এখন পর্যন্ত বলছে। তো আমার হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদের হচ্ছে, চলেন একটু গুগলে সার্চ করে নিই রিকোয়ারমেন্ট কি চেঞ্জ করছে কিনা। এই যে 10,000 জন হচ্ছে কি ফলোয়ার লাগবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। হ্যাঁ, যেটা ইন স্ট্রিম অ্যাডস। ম্যাক্সিমাম আর্নিংটা আসলে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকেই কিন্তু আসে, ঠিক আছে? এবং শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের এই 10,000 ফলোয়ার হলে হবে না, সাথে দেখেন কি 6 লক্ষ মিনিট ভিউ বলতে ওয়াচ টাইম লাগবে, এবং সেটা কিন্তু লাস্ট 60 দিনে, ঠিক আছে? লাস্ট 60 দিনে কিন্তু এটা থাকতে হবে। 6 লক্ষ মিনিট মানে হচ্ছে কি 10,000 ঘন্টা, ঠিক আছে? ইউটিউবে 4,000 ঘন্টাই আছে, 1,000 ফলোয়ার। ফেসবুকে বেশি তো হবেই, কারণ আপনি ফেসবুকে যে পরিমাণ টাইম দেন ইউটিউবে কি সেম টাইম দেন? ফেসবুকে তো ওয়াচ টাইম পাওয়াটা সহজ ইউটিউবের তুলনায়। হ্যাঁ, না, এটা জাস্ট ওয়াচ টাইমটা কাউন্ট হবে। হ্যাঁ, ইউটিউবে বেশি দেয় আর্নিং আমি বলবো। হ্যাঁ, অ্যামাউন্টটা ভালো আসে। এরপরে আমার স্টার মনিটাইজেশনের জন্য দেখা যায় কি যে 500 জন ফলোয়ার লাগবে, আর সাবস্ক্রিপশন বেস একটা মনিটাইজেশন আছে, যারা আপনার হচ্ছে সাবস্ক্রাইব করবে
তাদেরকে আপনি কি করবেন, স্পেশাল কন্টেন্ট দেখাবেন। ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি হচ্ছে কি আম জনতাকে হচ্ছে কি একটা কন্টেন্ট দেখান, বাট সেটা দেখান একটু পরে, আগে দেখেন কাদেরকে, সাবস্ক্রাইবারদেরকে। লাইক ধরেন এটা কেমন যদি একটু বুঝাই, ধরেন যে আপনি হচ্ছে কি একটা চ্যানেল বা একটা পেজ আপনার আছে, যেখান থেকে হচ্ছে আপনি কি করেন, আপনি বিভিন্ন নাটক আপনি ইয়ে করেন, পাবলিশ করেন, হ্যাঁ, বিভিন্ন নাটকগুলো পাবলিশ করেন। বাট যারা আপনার সাবস্ক্রাইবার আছে, এই যে ধারাবাহিক সিরিয়ালগুলো আমরা দেখি না, হ্যাঁ, লাইক আপনার হচ্ছে, হ্যাঁ ধরেন যে ব্যাচেলর পয়েন্ট, এই যে নতুন পর্ব দেখার জন্য সবার একটা আগ্রহ থাকে বেশি, তাই নতুন পর্বটা আমি কি করতে পারি, আমি যে সাবস্ক্রাইবার যারা থাকবে তাদেরকে আগে দেখাবো। হ্যাঁ, কেন সাবস্ক্রাইবারদেরকে আগে দেখাবো, কারণ তারা আমাকে টাকা দিতেছে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তো এরকম একটা পলিসি আছে, সরি মনিটাইজেশন আছে, প্রসেস আছে সেই, হ্যাঁ পেজের জন্য, হ্যাঁ। না সাবস্ক্রাইব যে পেইড, ওইটা হ্যাঁ পেইড, টাকা দাও, হ্যাঁ এইটা হচ্ছে আছে, তো এটার অপশন এখানে পাবো আমরা। হ্যাঁ, তো যাই হোক আমরা মোটামুটি মনিটাইজেশনের ব্যাপারে বুঝলাম। এরপরে আমার আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের এখানে দেখেন যে আছে কমেন্ট ম্যানেজার। কমেন্ট ম্যানেজার এখানে দেখেন আপনার কমেন্টস এবং আপনার মেনশনসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আপনাকে যত জায়গায় কমেন্ট করা হচ্ছে আপনার পেজে বা মেনশন করা হয়েছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এই জায়গাতে খুবই ভালো একটা টুলস আছে যেটার নাম হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। এই টুলসটা কিভাবে কাজ করে, আমাদের সামনে হর হামেশাই দেখা যায় যে কিছু আমরা হচ্ছে কি পাই, কিছু আমরা হচ্ছে যে কমেন্ট পাই যেখানে আমাকে গালিগালাজ করতেছে বা উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ, এখন তাহলে কি এগুলোকে আমাকে ফিল্টার করতে হবে। কিভাবে ফিল্টার করব, দেখেন এই জায়গাতে আমরা এই যে মডারেশন অ্যাসিস্টে এসে এই যে এখানে আমরা রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি। সেখানে দেখেন যে নিউ প্রোফাইল, যদি কেউ নতুন কোনো প্রোফাইলে কোনো কমেন্ট করে সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে এই নিউ প্রোফাইলটা যদি অ্যাড করেন। নো প্রোফাইল পিকচার, যার কোনো প্রোফাইল পিকচার থাকবে না সে কোনো কমেন্ট করতে পারবে না, কমেন্ট করলে সেটা হাইড হয়ে যাবে। নো ফ্রেন্ড আর ফলোয়ার, যদি কোনো ফ্রেন্ড বা ফলোয়ার না থাকে সেটা হচ্ছে কি হবে, হাইড হয়ে যাবে। একই কমেন্ট যদি বারবার করে, রিপিট অফেন্ডার, সেক্ষেত্রে সেটাও হাইড হয়ে যাবে। লিঙ্ক ইন কমেন্ট, কোনো লিঙ্ক যদি দেয় হাইড হয়ে যাবে। ইমেজ ইন কমেন্ট হাইড হয়ে যাবে। প্রফিনিটি ইন কমেন্ট, সেক্ষেত্রে ফেসবুকের একটা ডেটাবেজ আছে যেখানে হচ্ছে যে আপনার ওই যে বিভিন্ন বকাবাজির ওয়ার্ডগুলো ওর ডাটাবেজের হচ্ছে একটা আছে, তো ওই প্রফিনিটির সাথে যদি মিলে যায় অটোমেটিক্যালি ওই ওয়ার্ডগুলোর সাথে মিলে গেলে সেটা ফিল্টার আউট হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক টু স্পেসিফিক সাইট, স্পেসিফিক ওয়েবসাইটের লিঙ্ক আপনি ব্লক করতে পারেন, যে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। আবার ভিডিও দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। কিওয়ার্ড ইন কমেন্ট, কিওয়ার্ড ইন কমেন্ট এখানে এসে আপনি নিজে কমেন্ট মানে কিওয়ার্ড বসাতে পারবেন, সর্বোচ্চ 1000টা কমেন্ট ইমোজি, এগুলো জাস্ট কমা দিয়ে দিয়ে আপনি জাস্ট হচ্ছে বসাতে পারবেন। এগুলোর সাথে যদি ম্যাচ করে যায় তাহলে হচ্ছে যে সেটা কি হবে, হাইড হয়ে যাবে। এই যে দেখেন এইভাবে দিতে হবে, জাস্ট হ্যাঁ, এই যে এইভাবে দিতে হবে। এরপরে আছে আপনার স্প্যাম কমেন্ট। হ্যাঁ, স্প্যাম লাইকলি মানে যেগুলোকে ফেসবুক স্প্যাম মনে করতেছে, হ্যাঁ, বিভিন্ন ওই যে অফার টফার লেখার যদি কমেন্ট করে কেউ, সেই ক্ষেত্রে সেগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। মজার ব্যাপার হতেছে যে এই কমেন্টগুলো না যে করবে সে তো দেখে খুব মজা পাবে যে আমি তো কমেন্ট করছি, বাট ওই কমেন্টগুলো না হাইড হয়ে থাকবে, অন্য কেউ দেখবে না, সে বুঝতে পারবে না, ও ভাববে যে সব ঠিক আছে কিন্তু ওটা হাইড হয়ে থাকবে। ওই যে ফেক ক্লায়েন্টের কাছে হাইড হয়ে যায় এরকম কোনো কিছু, হ্যাঁ ফেসবুকের, হ্যাঁ হয়তো চাচ্ছে যে আপনাকে ডিরেক্টলি মেসেজ করে কথাবার্তা বলে সেল করেন, ডিরেক্টলি ফোন যারা না করে। হ্যাঁ, যাই হোক এরকম অনেক কিছুই আছে। তো যাই হোক এখান থেকে আমরা অ্যাক্টিভিটি লগ পাবো। অ্যাক্টিভিটি লগে আসলে আসলে এখানে মডারেশন অ্যাসিস্টে আসলে বা আপনার অ্যাডমিন যেগুলো হাইড করে রাখছে সেই সকল কিছু এখান থেকে দেখতে পারবেন, সেগুলোর ব্যাপারে আপনি হচ্ছে কি অ্যাকশন নিতে পারবেন। এরপরে আছে আমার অল টুলস। অল টুলসে যদি যাই, এখানে কমেন্ট ম্যানেজার, যেটা আমরা যে এঙ্গেজমেন্টের ভিতরে পেয়েছি, যেখান থেকে কমেন্টগুলো ম্যানেজ করতে পারবো। ইভেন্ট তৈরি করা, ওই যে গোয়িং নট গোয়িং আমরা দিই সেগুলো এখান থেকে করা যাবে। মডারেশন অ্যাসিস্টে আমরা কিছুক্ষণ আগে আসলাম, ইনস্পায়ার হাব থেকে আপনি বুঝতেই পারতেছেন কি আপনাকে ইনস্পায়ার করার যে ব্যাপারগুলো ছিল সেগুলো এখানে আছে। আমরা এবি টেস্ট করতে পারি। এবি টেস্ট বলতে হচ্ছে আপনার কি, কে বলতে পারবেন? আর এবি টেস্ট কি?
মাঝখান দিয়ে ভাগ করে একটা কনফিগারেশন একরকম, মানে কনফিগারেশন ডিজাইন একরকম। এবি টেস্টের আরেকটা নাম কি? না এবি টেস্ট ভুলে গেছি স্যার। ঘুমান না আপনি। ওই যে দুইটা ভার্সনে করে যে কোনো একটা যেটা সিলেক্ট রাখো সেটা যেটা মানে দুইটা ভার্সন করে কোনটার ভালো পারফরমেন্স আছে সেটা ফাইন্ড আউট করা। হ্যাঁ, সেক্ষেত্রে এটার নাম কি ছিল আরেকটা? স্প্লিট টেস্ট। স্প্লিট। হ্যাঁ, তো যাই হোক আমরা স্প্লিট টেস্টটা পোস্টের জন্য করতে পারি, অ্যাডের জন্য করতে পারি। আমরা কিছুক্ষণ পর দেখবো কেমন পোস্টে এবি টেস্ট করে। কন্টেন্ট লাইব্রেরিতে বুঝতেই পারতেছেন যে ওই যে আগেও গেছিলাম যেখানে আপনি কন্টেন্ট পাবলিশ করে আছেন সেইগুলা। এইখানে দেখেন একটা টুলস আছে কোলাবোরেশনস, এটা খুব মজার। কিছু কিছু পোস্ট দেখবেন আমাদের সামনে এখন আসে যেখানে দুইটা পেজের নাম শো করে, খেয়াল করেছেন? অমুক অ্যান্ড অমুক এরকম থাকে। অর্থাৎ আমি ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেট করে একটা কন্টেন্ট তৈরি করেছি। সেই কন্টেন্টটা একটা পেজ থেকে আপলোড করার পরে আমি চাইলে কি আর একটা পেজকে ট্যাগ করে দিতে পারি, সেক্ষেত্রে দুইটা পেজেই কন্টেন্টটা শেয়ার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে বলা হয় কোলাবোরেশন। সেক্ষেত্রে কোলাবোরেশনগুলোর ইনভাইটেশন আসছে কিনা, কোলাবোরেশন পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ম্যানেজ করতে পারবেন। আমরা আসবো কিছুক্ষণ পরে এটাতে। হ্যাঁ হ্যাঁ, যে শেয়ার করবে সে পাবে। ওয়াচ টাইম কাউন্ট হয় না এই কোলাবোরেটরের একটা, আর একটা আছে হচ্ছে ক্রস পোস্ট। এই জিনিসগুলো থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা হচ্ছে মনিটরেশনের কোনো হেল্প করবে না, পারফরমেন্স ভালো বাড়বে। ধরেন এই যে ধরেন আপনার হচ্ছে আপনি একজন সেলিব্রিটি অনেক বড়, ঠিক আছে? আপনি অনেক বড় একটা সেলিব্রিটি আর আমি হচ্ছে নতুন শুরু করছি। আমি যদি আপনার সাথে কোলাবোরেট করতে পারি তাহলে আমাকে তো আপনার ওখান থেকে অনেকে ফলো করবে। এই যে ফলো করতেছে এটা হচ্ছে আমার লাভ, আমার একটা পাবলিসিটি বাড়তেছে, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, সেক্ষেত্রে এটা হচ্ছে ওখান থেকে পাওয়া যায়। যাই হোক, এরপর হচ্ছে মনিটাইজেশন, তো আমরা অলরেডি কথা বলছি। পে আউটে গেলে পে আউট মেথড অ্যাড করতে বলবে, সেটা আপনার প্রোফাইলের হবে, সেটা কিন্তু পেজের কোনো কিছু না, টাকাটা উঠবে প্রোফাইল থেকে। হ্যাঁ, তো পে আউটসে গেলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখান থেকে আপডেট করতে পারবেন। পেজ অ্যাক্সেস নিয়ে কথা বলেছি, লিঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি, বাদ বাকি সব কিছু নিয়ে কথা বলা হয়েছে। এখানে আসলে বিজনেসের এখানে অ্যাড সেন্টার আর বিজনেস স্যুট আছে, স্যুট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। অ্যাড সেন্টারটা আসলে লাগবে না, কেন লাগবে না সেটা নিয়েও কথা বলবো। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে মোটামুটি সবকিছুই পাইলাম। এর ভেতরে আমরা একটু সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে সেটিংসের ভেতরে কিছু কিছু জিনিস আছে সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, সেটিংসে এখানে রিয়াকশন প্রিফারেন্স পাচ্ছেন, এগুলো খুব কমন জিনিস, এগুলো নিয়ে আমি কথাই বললাম না। হ্যাঁ, এটা প্রোফাইলেও থাকে, পেজেও আছে, যে আপনার পোস্ট টোস্টে কে রিয়াক্ট করতে পারবে, রিয়াক্ট করলে সেটা হাইড রাখবো কি না, বেসিক জিনিস এগুলো। হ্যাঁ, তো পেজের ক্ষেত্রে পেজ ডিটেলস আমরা তো অলরেডি ওই যে দেখলাম। পেজ সেট আপের ভেতরে কিছু পয়েন্ট আছে। হ্যাঁ, পেজ সেট আপের ভেতরে কিছু পয়েন্টগুলো আসলে আমাদের দরকার পড়বে। চলেন আমরা একটু যাই। পেজ সেট আপের নাম, পেজের অ্যাক্সেস, পেজের টাইপ, এগুলো নিয়ে আমরা কথা বলছি অলরেডি। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, ধরেন আপনার পেজে টোটাল অ্যাডমিন আছে 10 জন। এই 10 জনের ভেতরে কেউ একজন কি করছে, পেজের হচ্ছে ধরেন যে খারাপ মানে উনি হয়তো বা ঝগড়া টগড়া হয়েছে আপনার সাথে, পেজে সবকিছু চেঞ্জ করে দিচ্ছে উনি। এখন কে করতেছে কাজটা, তো তার থেকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? কে করলো সেটা আপনি পাবেন কোথায়? এই পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। তো সেক্ষেত্রে পেজের বড় বড় অ্যাক্টিভিটিসগুলো, পেজের লোগো চেঞ্জ করা, পেজের কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করা, পেজটা হচ্ছে যে আপনার বেসিক যে কাজগুলো হয়, ইউজার নেম চেঞ্জ করা, নাম টাম চেঞ্জ করা, এই সকল কিছুর ব্যাপারে এই জায়গাতে হিস্টোরি থাকবে, যে কে বা কোন অ্যাডমিন কাজটা করছে, মানে কোন অ্যাকাউন্টের আন্ডার থেকে আর কি কাজটা হয়েছে। হ্যাঁ, পেজ স্ট্যাটাস, আমরা এটা তো অলরেডি নিয়ে কথা বলছি, পেজটা যে ভায়োলেশন আছে কিনা সেটা এখানে পাচ্ছি। রিকমেন্ডেশনের কথা বলছি। অ্যাডভান্স মেসেজিং নিয়ে আমরা আজকে কথা বলতেছি না, কারণ আমরা এটা নিয়ে একদিন কথা বলবো, একটা ক্লাসই আছে মেসেজিং নিয়ে কথা বলার। এরপর ডেটা শেয়ারিং, আপনি চাইলে আপনার এই যে ডাটাগুলো আপনি হচ্ছে এখানে পাচ্ছেন বা আপনার এখানে যে অ্যাক্টিভিটিসগুলো রাখবেন সেগুলো চাইলে ফেসবুকের সাথে শেয়ার করতে পারেন, ফেসবুকের পারফরমেন্সটা আরও ভালো বাড়ানোর জন্য। হ্যাঁ, না করলে কোনো প্রবলেম নেই, এটা বাদ রাখতে পারেন। হ্যাঁ, এরপরে আসে দেখেন ইস্যু, ইলেকট্রাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কেন? এই যে দেখেন, আমি এই পেজ থেকে যদি চাই একটা পলিটিক্যাল অ্যাড রান করতে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলতে হবে। হ্যাঁ, অর্থাৎ পেজ থেকে আপনি অ্যাড রান করতে গেলে অবশ্যই আপনার কিছু রুলস আছে। দেখেন, একটা আমি পলিটিক্যাল অ্যাড রান করলাম, আমার অ্যাডের জন্য একটা গ্যাঞ্জাম লেগে গেল, হতে পারে না? এখন গ্যাঞ্জাম যদি লাগা যায় তাহলে হচ্ছে যে ফেসবুক কারে ধরবে, ওরা তো বাঁচতে হবে। তো সেই ক্ষেত্রে আইডেন্টিটি ভেরিফিকেশন করায় নেয় আগে, এনআইডি কার্ড সহ ভেরিফিকেশন করায় নেয়, এবং সেই ক্ষেত্রে যখন অ্যাডটা রান হবে, যেই পেজের থেকে অ্যাডটা রান হচ্ছে ওইটা আসলে কে রান করতেছে অ্যাডটা, তার নামটা শো করবে। হ্যাঁ, অ্যাডের সময় নামটা শো করবে যে অমক এই অ্যাডটা শো করতেছে বা অমক অর্গানাইজেশন, এটা হচ্ছে কি দায়ভার তার। হ্যাঁ,
তো এটা করার জন্য দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, যেটা আমার আইডেন্টিটি অলরেডি ভেরিফিকেশন করা আছে। এখান থেকে জাস্ট গেট স্টার্টারে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন বা পাসপোর্টের ইনফরমেশন যে ছবি তুলে পাঠাতে হবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, একটা ডিসক্লাইমার ক্রিয়েট করতে হবে। জাস্ট ক্রিয়েট ডিসক্লাইমারে ক্লিক করে এখান থেকে দেখেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন ওয়েবসাইট আর ইমেল চুজ করে নেক্সটে যদি দেই, এখান থেকে দেখেন হচ্ছে যে আপনার নেক্সটে যেতে হবে, অর্গানাইজেশনের নাম ঠিকানা সব কিছু দিতে হয়, ফোন নাম্বার থেকে শুরু করে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা সব কিছু। এবং এই ক্ষেত্রে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে। আবার যে ওয়েবসাইট দিচ্ছেন সেই ওয়েবসাইটে যে বিজনেস মেইলটা থাকবে সেই বিজনেস মেইলটা দিয়েও ভেরিফিকেশন করতে বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা মাস্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এই যে কোম্পানি যে ইনফরমেশন, অর্গানাইজেশন যে ইনফরমেশন দিচ্ছেন, যদি বিএনপির হতে হলে বিএনপি দেওয়া লাগতো এখানে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এইটা কমপ্লিট করে কাজ করতে হবে। কাজটা করার পরে তখন এটা আপনাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট বলতে হচ্ছে যেখান থেকে আমরা অ্যাড রান করব, আর চাইলে এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথেও কানেক্ট করা যায়, যেটা অপশনাল। এই কাজগুলো না করে যদি আপনি একটা অ্যাড যদি রান করতে চান, পলিটিক্যাল অ্যাড, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা অ্যাডটা রান হবে না। হ্যাঁ, সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এরপরে আছে আমাদের হচ্ছে দেখেন অ্যাডস উইথ লোকেশন ইন তাইওয়ান। তাইওয়ানে আপনি অ্যাড রান করতে গেলে এদের আবার আরেকটা পলিসি আছে। হ্যাঁ, আপনি দেশের বাইরে থেকে তাইওয়ানের জন্য অ্যাড রান করতে পারবেন না, তখনই পারবেন যখন আপনার অ্যাডের ড্রাইভার তাইওয়ানের কোনো কোম্পানি নিবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে যান, যাওয়ার পর দেখেন যে আপনার কান্ট্রি হচ্ছে কি তাইওয়ান। তাইওয়ান দেওয়ার পর দেখেন হচ্ছে কি ভেরিফাই ইয়োর সেলফ অর অ্যান অর্গানাইজেশন। বেসিক্যালি তাইওয়ানের একটা অর্গানাইজেশনকে দিয়ে ভেরিফাই করায়, তারপরে আপনি তাইওয়ানের বাইরে বসে অ্যাড রান করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বুঝতে পেরেছি। আর লাস্টলি আছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্টটা বেশ মজার, এটা একটু বুঝি। দেখেন আমাদের হচ্ছে এমন হয় না যে একজন সেলিব্রিটির সাথে হচ্ছে যে আমি কি করব, আমি সেলিব্রিটির সাথে হচ্ছে ট্যাগ হয়ে কাজ করব, আমার ব্র্যান্ডের কাজ করাবো। হ্যাঁ, অর্থাৎ ধরেন আমি তাহসানকে দিয়ে আমার হচ্ছে কি, আমাদের পেজটার নাম কি, না ওইটা তো ইয়ে পেজ, আমার প্রোফাইলের পেজগুলো দেখতে হবে, এখান থেকে যাইতে হবে। এই যে বিজনেসটা আমি ধরেন যে চাচ্ছি তাহসানকে দিয়ে হচ্ছে কি করাইতে, আমি তাহসানকে হায়ার করতে চাচ্ছি। হ্যাঁ, চেঞ্জ হবে বাবা, আচ্ছা, তাহসানকে দিয়ে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, মার্কেটিং করতে চাচ্ছি। তাহলে তাহসানের সাথে আমি কি, আমি কনভারসেশন করব, তাই না। করার পরে আমি হচ্ছে যে ধরেন আমার মতো করে একটা পোস্ট রেডি করে আমি হচ্ছে কি করব, তার কাছে তাকে ট্যাগ করব। হ্যাঁ, আমি তাহসানকে কি করব, ট্যাগ করব। তাহলে হচ্ছে সেক্ষেত্রে দেখেন হচ্ছে কি তাহসানের এখান থেকে দেখেন আমাকে যখন যে কন্টেন্টগুলো আমি পাবলিশ করবো তখন এখান থেকে আমি রিকোয়েস্ট রাখতে পারবো। সেই রিকোয়েস্টগুলো আসলে ব্র্যান্ডেড কন্টেন্টের এইখানে যাওয়ার পরে তখন তাহসান হচ্ছে কি পাবে, সেখান থেকে সে অ্যাকসেপ্ট করতে পারে। অথবা দেখেন এই যে এখানে কি, এখানে দেখেন যে এই যে অ্যাপ্রুভ পার্টনার, হ্যাঁ, এখান থেকে জাস্ট হচ্ছে আমাকে সে অ্যাড করে রাখবে আগে থেকে। অর্থাৎ বলতে পারেন ওই যে ব্র্যান্ড কোলাবোরেশন যেটা দেখলাম না কিছুক্ষণ আগে, ওইটারই আরেকটু উন্নত ভার্সন। হ্যাঁ, ওইটারই আরেকটু অ্যাডভান্স ভার্সনটা এখানে। এবং সেই ক্ষেত্রে এখান থেকে হচ্ছে কি এই ব্র্যান্ডেড কন্টেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশনের ক্ষেত্রে কোনো টাকা পয়সার লেনদেন হয় না নরমালি, কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনার বিজনেস কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কানেক্ট হয়। আর আর যেটা ছিল আমাদের কোলাবোরেশন সেটা ছিল কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কানেক্ট হয়। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, পোস্টটা নিউজ ফিডে শো করবে, দুইটা নামই দেখাবে, মানে একই রকম লেআউট আসবে। কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কানেক্ট হওয়ার জন্য কি করে, কোলাবোরেশন করে। আর ব্র্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কানেক্ট হওয়ার জন্য ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে কাজ করে। কেন? কারণ এই যে ব্র্যান্ডেড কন্টেন্টে আপনার হচ্ছে যে লাভ হচ্ছে কিনা কন্টেন্ট ক্রিয়েটরে তো দেখতে হবে। কেন দেখেন, আমি ধরেন একজন খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমার সাথে হচ্ছে কি করলো, বাটা হচ্ছে এই ব্র্যান্ডেড কন্টেন্ট করলো। হ্যাঁ, বাটা করলো, করার পরে আমি দেখতেছি যে না মোটামুটি ভালোই পারফরমেন্স মনে হচ্ছে আমার কাছে, কিন্তু বাটা স্বীকার করতেছে না, বলছে না আমাদের পারফরমেন্স নাই। হ্যাঁ, আপনার সাথে কোলাবোরেশন করে আসলে লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু কি বাটার কাছে আস করতে গেলে পরের বার যদি সে কোলাবোরেট করতে চায় আমার কত আস করা দরকার আমি কিন্তু বুঝতে পারবো না। বাট আমি যদি পারফরমেন্সটা দেখতে পারতাম যে কেমন হচ্ছে, তাহলে আমার কিন্তু কি একটা ওয়েট থাকতো কথা বলা যে না আমি তোমার তো অনেক ভালো পারফরমেন্স, তুমি এত টাকা না দিলে আমি তোমার সাথে কাজ করবো না, তাই না।
এইটা তখন সম্ভব যখন হচ্ছে যে আপনি কিছু ব্র্যান্ডেড কন্টেন্টের মাধ্যমে কাজ করবেন এবং সেই ইনসাইটটা টোটাল ইনসাইটটা এই কন্টেন্টের এখানে আসলে ডিটেলে দেখাবে টোটাল রিচ কত, ইমপ্রেশন কত, কমেন্ট কত, ওই পোস্টগুলোতে ডিটেলে আপনি এখানে দেখতে পারবেন। বুঝতে পারছি? কতজনের সাথে করা যায়? একটা পোস্টে একজনের সাথে করতে পারবেন। একটা পোস্টের সাথে সম্পর্ক। হ্যাঁ, স্পেসিফিক পোস্টে একজন একজন করে করতে পারবেন। আপনি চাইলে কি আরো মানে বিভিন্ন ব্র্যান্ডের সাথে একসাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল এখান থেকে পে আউট নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আমাদের মোটামুটি হচ্ছে যে কি অ্যাকাউন্টের ভেতরে যা যা দেখলাম, অনেক কিছুই দেখলাম আমরা। হচ্ছে মোটামুটি পেজটা ওয়েল অপটিমাইজ, ধরেন যে এটুকু যদি আপনি করেন, ওই ইনফরমেশনগুলো যদি আপডেট করেন, এই টুলসগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে মোটামুটি ওয়েল অপটিমাইজ বলতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে যে সেক্ষেত্রে একটু ব্রেকে যাবো এখন। ব্রেকে যাওয়ার পরে আমরা 2টা থেকে শুরু করবো এবং সেক্ষেত্রে আমাদের অর্গানিক পোস্টিং কত ধরনের হতে পারে এবং আমাদের যে কিছু টুলস ছিল, অডিয়েন্স ইনসাইটস, অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ, মেটা বিজনেস স্যুট, অ্যাড সেন্টার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? ওকে, পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কি এতটুকুই যথেষ্ট পরীক্ষায়? আপনার দেখবে লোগোটা, কভার ফটোটা, ইউজার নেমটা, ফোন নাম্বারটা, ক্যাটাগরিটা, শেষ। হ্যাঁ, ও বলে দিবে যে এই যে ফোন নাম্বার অ্যাড করবেন, কভার ফটো অ্যাড করবেন, লোগো অ্যাড করবেন, এইটুকু এরকম বলে দেয়। বলতেই পারে, তখন খুঁজে বের করে দিবেন আপনি। হ্যাঁ, ড্যাশবোর্ডে তো ঘোরাফেরা তো করতে হতে হবে মুখস্থ জিজ্ঞেস করে তো অনেক সময় মনে থাকে না। এটাকে মুখস্থ করে রাখার জিনিস বলেন? ইন্টারফেসে ঢুকলে তো তখন না, এখন বলেছে আপনার আপনার যদি বলে যে এটা কোথায় আছে, স্যার আমি বের করে দিচ্ছি, খুঁজে বের করে দিবেন, শেষ। এটা কোথায় আছে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এই জিনিসটা কি, এটা ব্যাপারে আপনি জানেন কিনা। এটা বলতে পারে তাইওয়ানে অ্যাড রান করার জন্য স্পেশাল কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। হ্যাঁ, বলতে পারে যে পলিটিক্যাল অ্যাড রান করতে গেলে কি কি করা লাগবে। ঠিক আছে, পলিটিক্যাল অ্যাডকে আমি এমনি রান করতে পারবো, এরকম কোশ্চেন করতে পারে। ঠিক আছে, ওকে। স্যার আমরা যখন মার্কেট পেজে কাজ নিব বা পাবো সেক্ষেত্রে তো এখানে ডিটেইলস থাকবে কি করা লাগবে বিজনেসে হ্যাঁ ডিটেলস তো থাকবেই। বেসিক্যালি আপনি এই যে জিনিসগুলো দেখলেন, এইগুলো তো হচ্ছে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো, সেগুলো হচ্ছে যে আরো বেটার করা যায় কিনা, যদি না থাকে সেগুলো অ্যাড করা, এটাই তো আপনার কাজ হবে। স্যার মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের কাজের লিস্ট সাজায় না, তখন গুগল সাইটে সেটা সাজানো যাবে। পোর্টফোলিও, হ্যাঁ সাজাতে পারেন। পোর্টফোলিও মূলত কোথায় সাজাবে? আপনার পোর্টফোলিও কি সেটা আপনাকে আমাকে আগে বলেন। মনে করেন যে ডিজিটাল মার্কেটার, সে ইয়ে কন্টেন্ট নিয়ে কাজ করে, এসইও টিসিও করে। পোর্টফোলিও কি বলেন তো দেখি এখানে। পোর্টফোলিও জিনিসটা বলতে কি বোঝেন আপনারা? সে কি কি কাজ পারে, নট নট কি কি কাজ পারে, কি কি স্কিল আছে, এটা আপনার পোর্টফোলিও, এটা আপনার স্কিল। হ্যাঁ, কাজ করেছে। আপনি পোর্টফোলিও হচ্ছে ওইটা যে আপনি কি করেছেন। হ্যাঁ, তার মানে কি আগের কাজের এক্সপেরিয়েন্স। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট খুলে আমি এটা মানে পারি, এটা হচ্ছে যে দরকার তো নাই। হ্যাঁ, আপনি কি কি করছেন সেটা দেখতে চাইবে। এখন আপনি একটা ছবি তুলে স্ক্রিনশট দিয়ে সেটা দিলেন, ওই ছবি তো বানানোই যায়। হ্যাঁ, আপনাকে তাহলে কি ড্যাশবোর্ড দেখাতে হবে, যদি কনফিডেন্ট করতে হয় ক্লায়েন্টকে, আপনাকে ড্যাশবোর্ড দেখাতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিট করে দেখাতে পারেন, ড্যাশবোর্ডে যায়। আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, সেটার একটা আপনি ভিজিট করে দেখাতে পারেন। গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিও আর ডিজিটাল মার্কেটারের পোর্টফোলিও আলাদা। ডিজিটাল মার্কেটিং এর পোর্টফোলিও হচ্ছে আমাদের কাজের এক্সপেরিয়েন্স, গ্রাফিক ডিজাইনার হচ্ছে কি কাজের এক্সপেরিয়েন্স। সেক্ষেত্রে কতগুলো লোগো মানে ক্রিয়েট করছে, সেই লোগোগুলো সে দেখাইতেছে, এগুলো আমার ক্রিয়েট করা, তো এটা ওর পোর্টফোলিও। ওয়েবসাইটে রাখে, গুগল সাইটে রাখতে পারেন, আমি তো বললাম আপনি রাখতে পারেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার আর আপনি গুগল সাইটে আপনার পোর্টফোলিও বানানোর কথা ভাবতেছেন, আপনার লজ্জা হওয়া উচিত। নিজের একটা ওয়েবসাইট নাই, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো কিনতে তো হবেই। হ্যাঁ, আপনি প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন, আপনি বলতেছেন যে পোর্টফোলিও, আবার বলতেছেন যে ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, ওর থেকে একটা কাজ করেন, আমি আপনাকে আরো সহজ বুদ্ধি দিই। স্ক্রিনশট নিবেন, গুগল ড্রাইভে আপলোড করবেন, ওই গুগল ড্রাইভে লিঙ্কটা দিয়ে দিবেন, এটা আরো ভালো হবে। ঠিক আছে।